ওকে, এখানে ডিসক্রিপশন আছে। I have one experience in design and developing elegant fancy WordPress website and the site is with my client था। ओके, session English Facebook টুইটার অ্যাড করছেন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। ওকে, that's good. Suggestion changes the session BBS certification and session নিচে। ওকে, বুঝতে পারছি। উপরে দেন একটু দেখেন, এইখানে আরেকটু নিচে আসেন ভাই, আরেকটু। এই যে এখানে টেস্ট এন্ড টেকেন, এটা সম্বন্ধে আপনাদের কারো আইডিয়া আছে? স্যার পরীক্ষা দিতে হয় মেবি। হ্যাঁ, অনেকগুলো টেস্ট আছে এখানে। আপনার এটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। তবে এইখানে HTML CSS এর উপরও টেস্ট আছে। তো এইগুলা মোটামুটি ভালোই কঠিন হয়, মানে হচ্ছে এমন এমন কঠিন ইয়া দেয়, আর সময় কম দেয়, হ্যান অনেক ঝামেলা। তো মোটামুটি ভালো না পাইরা, ভালো না বুঝে আগে এই টেস্টটা দেওয়ার দরকার নাই। তবে ইংলিশে যে একটা টেস্ট আছে, এটা মোটামুটি সহজ হয়। যদি কারো কনফিডেন্স থাকে ইংলিশ টেস্টটা দিতে পারে, না দিলেও চলে। এটা হচ্ছে কাজ। পুরে যান একটু ভাই, গিগে যান। এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এই গিগে কি কি দিছেন ক্লিক করেন। প্রথমে আসছে I will create professional clickable HTML email signature. গুড। আর ভিতরে আসছে প্রফেশনাল ইমেল আউটলুক সিগনেচার, ইমেল টেমপ্লেট সিগনেচার। ওকে, ভালো হয়েছে। প্রিমিয়াম বানামটা হচ্ছে আইটা কি দিছেন, আইটা বড় হাতের হয়েছে কিংবা এল হয়েছে? যাই হোক, ইমেল সিগনেচার ইমেজ দিছেন। ইমেজের কি অফলাইনে এসিও করছেন? মানে একটু ট্যাগ টুক দিছেন ইমেজের মধ্যে? অভিজিৎ ভাই, কি বুঝাইতে পারছেন, কি বুঝাইতে চাচ্ছি? দেখেন, ইমেজে অফলাইন এসি হচ্ছে এই যে ইমেজের প্রপার্টিতে গিয়ে, আমি কালকে দেখালাম না, ট্যাগ দেওয়া, রেটিং দেওয়া, হ্যান ত্যান, এগুলাকে অফলাইন এসি বলে। এইখান থেকে দিতে পারেন কম্পিউটার থেকে, আর না হলে ফটোশপে যাবেন, ফটোশপ থেকেও দেওয়া যায়। তবে আপনি ইমেজ এখানে একটা দিছেন, সবাই কি বলতেছি, ইমেজ এখানে তিনটা দিবেন। তিনটায় ভিন্ন ভিন্ন ইমেজ, কিন্তু একই স্ট্রাকচারের উপর যেন থাকে। তিনটা ইমেজ দেবেন, তারপর দুইটা পিডিএফ দেবেন, আর একটা ভিডিও দেবেন। খুব শীঘ্রই দেওয়ার ট্রাই করবেন, এটা হচ্ছে ইমপ্রেশন বাড়ে। তারপরে ওই পিডিএফ এরও ওই প্রপার্টিসে গিয়ে ওইভাবে ট্যাগ দিবেন, ভিডিওতেও যদি দেওয়া যায় দিবেন। ট্যাগগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যাবাউট গিগ যাই লেখেন এইটা সমস্যা নাই, তবে আমার মেইনলি কাজ যেটা করতে হয় সেটা হচ্ছে আমার আমার ইয়াটা যেন প্রথম পেজে থাকে, এটা হচ্ছে বড় কথা। আমার গিগটা যেন প্রথম পেজে থাকে, এইটা সার্চ দিয়ে আনতে হবে। কেননা আপনারা জানেন, আমি যদি ইমেল সিগনেচার লিখে সার্চ দেই কি হয়, অনেকগুলো ইমেল সিগনেচার আসে খুব ভালো রেটিং এ, টপ রেটিং এ। তবে দেখবেন প্রাইসটাও কিন্তু তাদের লো, 5, 10, 15 কিংবা 5, 5, 15 এরকম দেওয়া থাকে। তো এখন একটা ক্লায়েন্ট যারা কাজ দেবে তাদের তো সময় খুবই কম, যারা ইমেল সিগনেচারটা ডলার দিয়ে কিনবে তাদের অবশ্যই টাকা পয়সা আছে,
আর টাকা পয়সা থাকলে তারা আর্ন করে, আর আর্ন করলে তাদের সময়টা অবশ্যই কম হয়। যেহেতু তাদের সময় কম, সেহেতু তারা প্রথমে এসে সার্চ দিয়ে কিন্তু যেই প্রথমটা যে কয়টা পেয়ে যায় তারা ওই মধ্যেই অর্ডারটা দিয়ে দেয়। তারা কি আপনার এই খুঁজে খুঁজে আপনার গিগ 3 নম্বর পেজে 5 নম্বর পেজে তাকে খুঁজে খুঁজে এসে আপনাকে অর্ডার দেবে? কখনোই কিন্তু দেবে না, মনের ভুলেও এইরকম হয় না। তো এর জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে মার্কেটিংটা খুব ভালোভাবে করতে হবে। মার্কেটিংটা কি, চলেন তার আগে এই যে দেখেন উপরে গিগ লেখা আছে, গিগে ক্লিক করেন তো। হুম, দেখেন এইখানে অলরেডি ইমপ্রেশন 24, ক্লিক নাই, অর্ডার নাই, এগুলা নাই। ইমপ্রেশন 24 এটা কি? এটা হচ্ছে ফাইবারের রোবট থাকে, ফাইবার সিস্টেম থাকে, এইরকম ইয়া করে আপনার কত ভালো, কত মানুষ দেখতেছে, কত ক্লিক হচ্ছে, কতটুকু আপনি অনলাইন থাকতেছেন, কতটুকু এডিট করছেন, এইরকম সব মিলায়াই একটা ইমপ্রেশন দাঁড় করায়। তো ইমপ্রেশন 200-300 কিন্তু কিছুই না, ইমপ্রেশন 1000, 2000, 3000 পর্যন্ত হলে মোটামুটি ভালো হয়। ক্লিকও থাকতে হবে, অর্ডারও থাকতে হবে, আর এইগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে মার্কেটিং করতে হবে। আর মার্কেটিং করলে আপনার গিগটা প্রথম পেজে আসে। এটা একটা প্রথম পেজে আনার উপায়। মার্কেটিং কিভাবে করতে হবে সেটা বুঝাচ্ছি। আবার মোড়ে যান আপনি, মোর বাইরে রিকোয়েস্টে ক্লিক করেন। স্যার আপনার ওই যে অফলাইন এসইও এর জন্য স্যার যে ট্যাগ গুলো, এগুলো তো স্যার ওই ডিটেলস এ গেলে পাচ্ছি না স্যার। ফটোশপের অপশনটা কোন জায়গায় স্যার এটা? ফটোশপ অপশনে ফাইল ইনফো, ফটোশপ যে ওই যে যেখানে যে আমরা সেভ করি না, সেভ ফর জি ওয়েব, স্যার। ওর নিচে দেখবেন ফাইল ইনফো নামে একটা আছে, ওইখানে ক্লিক করবেন। আসেন জি ভাই, স্যার, বায়ার পাইছি রিকোয়েস্ট, স্যার। হ্যাঁ বায়ার রিকোয়েস্ট আসবেন। অজিত ভাই, হ্যাঁ এই যে মোড়ে আসা বায়ার হ্যাঁ রিকোয়েস্ট, ভাইয়া। মোড়ে আসা হ্যাঁ, কি বায়ার করতো? রিকোয়েস্ট, মোড়ে আসা বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ ক্লিক করেন। দেখেন এইখানে আপনার আজকের জন্য আপাতত কোনো বায়ার রিকোয়েস্ট নাই। এখানে আমি প্রত্যেকটা 10টা করে অফার সেন্ড করতে পারেন, প্রত্যেকটা দিনে, একদিনে 10টা করে। এখানে আপনার বায়াররা পোস্ট করবে কাজ, এখানে আপনি পাবেন আপনার হচ্ছে কাজ অনুযায়ী, আপনি কি কাজ করছেন সেই অনুযায়ী জব আসবে, এখান থেকে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এটা খুবই ইফেক্টিভ, কেননা আপনার গিগটা সরাসরি বায়ার রিকোয়েস্টের কাছে যাচ্ছে। এখানে কত নম্বর পেজে থাকলো সেটা বিষয় না, এখানে ধরেন একটা লিংক দেওয়ার মতো তার কাছে তো যাচ্ছে, সে সরাসরি ক্লিক করবে। আর ক্লিক করলে আপনার একটা ভিউ বাড়বে, ক্লিক বাড়বে, ইমপ্রেশন বাড়বে, ধীরে ধীরে ফার্স্ট পেজে আসার ইয়া থাকে। তো এই বায়ার রিকোয়েস্টটা সাবধানতার সহিত বায়ারকে সেন্ড করুন, যত বায়ার সেন্ড করতে পারেন তত কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা অনেক বড় একটা ইফেক্টিভ ওয়ে, এটা সরাসরি আপনার গিগটা বাইরের কাছে পৌঁছাচ্ছে। এখন ধরেন আর একটা ওয়ে হচ্ছে মার্কেটিং করা। মার্কেটিংটা কিভাবে করবেন? মার্কেটিংটা হচ্ছে, দেখবেন প্রথমে আমরা ফেসবুকে আসি, ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন হচ্ছে গিগ প্রমোশন, গিগ ইমপ্রেশন, ফাইবার গিগ প্রমোশন, ফাইবার গিগ ইমপ্রেশন, ফাইবার গিগ শোন, এরকম অনেক গ্রুপ আছে। এই গ্রুপগুলো করে কি, আপনার গিগ দেন, গিগের লিংক দেন, কেউ দেখে দেখে, দেখলে একটা ক্লিক বাড়ে, সোশ্যাল ক্লিক বাড়ে, ভিউ বাড়ে, যার ফলে ইমপ্রেশন বাড়ে, গিগটার অবস্থা ভালো থাকে। তো এটা যেহেতু আমরা বাংলাদেশি কিংবা সারা বিশ্ব অনুযায়ী এরকম করে কি, তখন ওরা বলে যে আচ্ছা আমি তোমারটা দেখে দিলাম, তুমি আমারটা দেখে দাও, এরকম একটা ব্যাপার স্যাপার হয়। ওইসব গ্রুপকে গিগ গুলা সেন্ড করতে পারেন, দেখা দেখা গিগ ইমপ্রেশন নিতে পারেন, এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে যে টুইটার লিঙ্কডিন, খুবই ভালো মার্কেটিং করা হয়, কারণ টুইটার লিঙ্কডিন এ মোটামুটি বাইরের ক্লায়েন্টরাই থাকে। যদি ওইখানে আপনি সেন্ড করতে পারেন, তারা যদি দেখে, তারা যদি কাজ আপনার পছন্দ হয় কিংবা দরকার হয়, তাহলে সরাসরি ফাইবারে আপনার অর্ডার দিবে। তো স্যার আর একটা বিষয় স্যার, হ্যাঁ, টুইটারে তো স্যার অ্যাকাউন্ট খুলে 2-3 স্যার ঠিকানা যায় না। আমার অ্যাকাউন্টে স্যার আমি নাম দিছিলাম,
ছবি আর ডেট অফ বার্থ, মানে অ্যাকাউন্ট খুলতে যা যা লাগে আর কি স্যার। এর পরের দিন বলো যে অ্যাকাউন্ট ডিজেবল। কি কারণে ডিজেবল? আমি নাকি ওদের প্রাইভেসি ভায়োলেশন করছি। না এখন আমি এরকম তো হওয়ার কথা না, আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই। তো আমার তো ওদের 4-5 প্রাইভেসি, বছর হচ্ছে টুইটার, আবার কোনো তো নষ্ট হয় নাই। হ্যাঁ এরকম তো আমারও। আমি বুঝতেছি না স্যার, আমি অ্যাকাউন্ট খুলে 2 দিন পরে এই দেখি যেরকম হয়ে যায়। ইয়া করেন ওই ব্রাউজারটা হচ্ছে ক্লিয়ার করবেন, একদম ক্লিয়ার করে ওদের ভায়োলেশন রুলগুলো একটু চোখ বুলিয়ে নেবেন যে ওরা কি কি রুলস ভায়োলেশন রুলস রাখছে। মনে আমি তো হয় স্যার উনি কিছুই করি নাই, পোস্ট বলেন, কমেন্ট বলেন, টুইট বলেন, কিছুই বলিনি স্যার। হ্যাঁ শুধু কিছুই অ্যাকাউন্ট করে নাই তাই সাসপেন্ড, সমস্যা আর কি, ছবি টবি দেন নাই তাই। অ্যাকাউন্ট সাসপেন্ডেড। স্যার আমারও 3টে অ্যাকাউন্ট চলে গেছে স্যার। ওই তোদের ভায়োলেশন রুলটা পুরা ব্রাউজারটা একটু ইয়া কইরা ক্লিয়ার করে আবার ট্রাই করেন। আর ছবি টবি নাম টাম সঠিকভাবে দেন এনআইডি বেস অনুযায়ী। স্যার এখন তো ভেরিফাই সব করার কোনো ওয়ে নাই? সোশ্যাল স্যার মিডিয়া, আমি হ্যাঁ ওয়ে মনে হয় আছে, ভেরিফাই থাকবে না কেন, সব সোশ্যাল মিডিয়াতে ভেরিফাই করার ইয়া থাকে, অপশন দেয় বড় বড় গুলা। এখন মোটামুটি সব স্ট্রিক হচ্ছে, একটু অথেন্টিক উপায় করতে হবে। স্যার যেটা টুইটারে বলছি, কিভাবে লিঙ্কটা দিতে বলছেন? টুইটারে মেসেজ দেয় না, বাইরে বাইরে কান্ট্রি মেসেজ দিবেন, কিংবা পেজের নিচে কমেন্ট করবেন, কিংবা আপনার পোস্টে কমেন্ট, আপনার প্রোফাইলে পোস্ট করবেন, এরকমও হয়। মানে মার্কেটিং কিভাবে মানুষকে বুঝাবেন আমার একটা গিগ আছে, আমি এই রিলেটেড কাজ করি, এটাই তো মার্কেটিং। আবার হচ্ছে লিঙ্কডইন এ আরেকটা ওয়ে আছে, যেমন রিকোয়েস্ট অর্থাৎ ইনভাইটেশন পাঠাতে গেলে একটা বক্স থাকে, ওই বক্সের মধ্যে হয়তো আপনার গিগটা দিয়ে তাকে ইনভাইটেশন পাঠাইলেন, সে অর্ডার দিল বা না দিল সেটাও বড় কথা না, আপনার যে একটা ক্লিক করলো এটাই বড় কথা। ক্লিক করলে তাহলে ইমপ্রেশন তো বাড়ে, ইমপ্রেশন বাড়লে ফার্স্ট হোয়াটসঅ্যাপেও পেজ দেওয়া আসে। যাবে। হোয়াটসঅ্যাপেও দেওয়া যায়, সব জায়গায় মার্কেটিং করা যাবে, আমাদের গ্রুপেও দেবে। কারণ হচ্ছে আমরা কয়জন, 10-12 জন আছি, প্রত্যেকে যদি প্রত্যেকটা দেখি আমরা, তাইলে হচ্ছে আমাদের আমাদের থেকেও একটা ভালো ইমপ্রেশন আসবে, ক্লিক আসবে। তো এইভাবে মার্কেটিং করতে হবে। আর একটা ওয়ে আছে, যাই হোক দেখেন কি করবেন, ইমেজে আইসা প্রপার্টিস এসে ডিটেলস এসে এই যে রিমুভ প্রপার্টি পার্সোনাল ইনফরমেশন, রিমুভ দ্য ফলোইং প্রপার্টিস, এইখানে এসে হয় নাই, এইখানে এসে সিলেক্ট অল দিবেন, সবকিছু দিয়ে ওকে দিবেন। আপনার ইয়ে আছে অ্যাপ্লাই ট্যাপ্লাই ওকে দিবেন। আপনার এই আর যত কিছু আছে ওদের মোটামুটি সবই ডিলিট হয়ে যাওয়ার কথা। এখন ডিটেলস দেখি ওদের, দেখেন নামটা মনে হয় ইয়াতে নাই, ট্যাগটুক নাই, সব ডিলিট হয়ে গেছে। এরকম ডিলিট করে একটু এডিট টিডিট করে নেবেন, লুক টুক ভিউ টু চেঞ্জ করে নেবেন, তাহলে হচ্ছে মোটামুটি আর সহজে ধরতে পারবে না ওরা যেটা কপি করা ইমেজ। তারপরে দেখেন ও কি কি দিছে এখানে, এই যে একটা, এটা কি ইমেজ দিছে, এটা একটা ইমেজ দিছে, দেখেন ওর কাজ রিলেটেড যা যা দেওয়ার দরকার মোটামুটি দিছে একজন বাইরকে বোঝানোর জন্য। এইটা মনে হয় একটা পিডিএফ টিডিএফ, যাই হোক ওর কাজটা হয়তো পিডিএফ করেছে নইলে স্ক্রিনশট নিয়ে দিছে। এই যে একটা কাজ দেখেন, অনেকগুলা ইয়া দিছে, এগুলো পিডিএফ, দুইটা মনে হয় পিডিএফ দিছে, তিনটা ইমেজ দিছে। না লেভেল 2 সেলার ও মনে হয় বেশি দিছে, ওর বেশি দেওয়ার রাইট আছে। নিউ লেভেল অর্থাৎ কারো লেভেল না থাকলে সর্বোচ্চ 3টা ইমেজ, 2টা পিডিএফ, একটা ভিডিও দিতে পারে। আর ও তো লেভেল 2, ওর পাওয়ার হয়তো বেশি দিছে। তো এখানে আমরা কি করব, আমরা তার ভিডিওটা একটু খেয়াল করে দেখি। তার ভিডিও মনে হয় 2-3টা দিছে। সাউন্ড কি শুনতে পান আপনারা? দেখেন 41 সেকেন্ডে একটা ভিডিও দিছে। ও বলতেছে আমি চেঞ্জ করে কি HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে রেসপন্সিভ ভাবে নরমালি যা যা এই গিগে লিখছে নরমালি হালকাভাবে বলছে, এর কারণে ওর গিগটা প্রচুর ইমপ্রেশন বাড়ে, প্রথম পেজে আসার প্রবণতা অনেক বেশি থাকে এই একটা ভিডিও দেওয়ার কারণে। দেখেন এখানে ফাইবারের লোগো ইউজ করছে। তো এইরকম একটা ভিডিও দেবেন, এরকম অনেক ভিডিওই আছে। এই যে একটা মনে হয় ভিডিও,
উনি কি করছে দেখেন, উনি সরাসরি মুখ দিয়ে কয় নাই, মানে সরাসরি ক্যামেরার সামনে আসে নাই, কিন্তু কি করছে একটা যে কোনো ইয়া ইউজ করছে, যে কোনো টুল ইউজ করছে, কিংবা যে কোনো একটা এডিটিং সফটওয়্যার ইউজ করছে, ইউজ করে কি এই যে ফেসবুকে দেখেন না, এই হাত দিয়ে লেখে আর একজন কথা বলে, সেম ওয়ে একটা মিউজিক আছে, মিউজিক শুনতে পাচ্ছেন আপনারা, একটা মিউজিক আসতেছে আর শুধু লিখতেছে, মুখ দিয়েও বলতেছে না কিছুই, কি লুকিং ফর এ কোয়ালিটি এইচডি টু বুস্ট আপ সার্ভিস, এটা কিন্তু ও লিখতেছে না, এটা কোন এক সফটওয়্যার দিয়ে লিখছে। এরকম আরো মানে শুধু ভিডিও, লেখাটা লিখে দেবে? হ্যাঁ লেখাটা লিখে নিচে একটা মিউজিক দিছে, যে কোনো একটা মিউজিক, অর্থাৎ একটা ভিডিও আসছে, এর মানে হচ্ছে গিগ ইমপ্রেশনটা বাড়ানো। আচ্ছা। এরকম অনেক ভিডিওই থাকার কথা। এই যে একটা ভিডিওই দেখেন, একটা মানুষ হাঁটতেছে, একটা ভিডিও, এটাও কোনো কিছু বলবে না, শুধু মানুষ হাঁটবে, এটা লেখা থাকবে, নিচে একটা মিউজিক থাকবে, মিউজিক ছাড়াও থাকতে পারে। এরকম একটা সফটওয়্যার আছে স্যার, স্কেচ নাকি স্যার, হ্যাঁ, আপনি যেটা লিখে দিবেন ওইটাও হাতে লিখে লিখে ভিডিও করে দিচ্ছে। ওই তো এরকম ভিডিও আছে, এরকম করতে পারে, তো কি বেশি কি ইফেক্টিভ। সফটওয়্যার ভাই? বলেন ইমতিয়াজ ভাই, কি যেন একটা প্রশ্ন করলো সাজ্জাদ, কি সাদেক ভাইকে। সফটওয়্যার নামটা কি? স্কেটস না কি যেন সাদেক ভাই বললো। আচ্ছা, লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যাবে? আচ্ছা স্যার, আমি ফাইলে দিয়ে দিব নাকি স্যার সবাইকে? ওকে, আচ্ছা ঠিক আছে। আর ইউটিউবে সার্চ দিলে পাবেন, দেখবেন। তবে আমার কাছে মনে হয় যেটা ইফেক্টিভ, এটা হচ্ছে এইরকম একটা ভিডিও, কারণ আপনি বায়ারকে সরাসরি বলতেছেন, বায়ার এসে আপনার অঙ্গভঙ্গি দেখবে, আপনার স্মাইল দেখবে, আপনার পার্সোনালিটি দেখবে, মানে ওই আমাদের ভিডিওর পার্সোনালিটি দেখে যতক্ষণ। স্যার, হ্যাঁ, আমাদের পার্সোনালিটি দেখে বায়ার পাওয়া যাবে? না ভাই, এটা ভুল ধারণা। এটা আপনার ভুল। পার্সোনালিটি আছে, বায়ার পালাবে না, বায়ারও মানুষ, আমরাও মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে কনফিডেন্ট রাখতে হবে। বুঝতে পারছেন? বাংলাদেশি ফ্রিল্যান্সিং এ মনে হয় ইন্ডিয়া হচ্ছে কত, একে না দুইয়ে, দুই তিনে এরকম আছে, বাংলাদেশে মনে হয় তিনে আছে। এর মানে বুঝতেছেন, বাংলাদেশের ছোট্ট একটা দেশ হয়েও এত অগ্রসর, এত ফ্রিল্যান্সিং করতে পারতেছে, এর মানে কি বাংলাদেশিদের পার্সোনালিটি বেশি আছে। ওটা কি আরেকটা এশিয়ার মধ্যে নাকি সারা বিশ্বে? দেখি তো সার্চ দিয়ে, আমার তো এত মনে থাকে না ভাই, কবে দেখছি না দেখছি। আহ FELLAN ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিং র্যাঙ্ক অফ দেশ ইন বাংলাদেশ র্যাঙ্ক সেকেন্ড পজিশন ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য মোস্ট ফ্রিল্যান্সার হু টু আউটসোর্সিং। বুঝতে পারতেছেন? আমি তো 3 নম্বরে গেছি, এখানে 2 নম্বর আসছে। 1 নম্বরে ইন্ডিয়া, 2 নম্বর যেহেতু আপনাকে বাংলাদেশ, আই থিঙ্ক 1 নম্বরে ইন্ডিয়া। আপনাকে সরকারে দেখলাম মাইর দেবে, আপনি একেবারে কমাই দিচ্ছেন 1 নাম্বার। না, আমি যখন দেখলাম মনে হয় 3 নম্বরই ছিল। এখন তো ভালো ভালো কাজ করতেছে বাংলাদেশিরা, বাংলাদেশি গভর্নমেন্ট এই আগের মতো আর এই যে এরকম কয় না। আগে নাকি, আমিও জানি না, আগে এরকম শুনছি, বড় ভাইরা বলে, আমাদের কমিউনিটির সিনিয়ররা বলে, যে আগে হচ্ছে 11, 10, 11, 12 সালে কেউ একটা টাইপ রাইটিং একটু শিখছে, শিখে বলছে যে আই এম বাংলাদেশি, আই এম পোর, গিভ মি এ ওয়ার্ক, আই এম ভেরি পোর, প্লিজ মানি, গিভ মি মানি, এইরকম ভাবে নাকি রিকোয়েস্ট পাঠিয়েছে বায়ারদের কাছে। মানে ইংলিশে সেরকম পারে নাই, মানে ভিক্ষুকের মতো চাইছে, যার কারণে ফাইবার বলেন, আগে তো আপওয়ার্কের নাম ছিল ওডেক্স, এগুলা থেকে বাংলাদেশকে ব্যান করে দিয়েছে, বাংলাদেশে কাজ দিতে চায় না, ক্লায়েন্টরা হচ্ছে ক্লেম করছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা ওভারকাম করে বাংলাদেশ এখন এই পর্যায়ে। বুঝতেছেন, ইন্ডিয়াতে 100 কত কোটি জনগণ, প্রায় 25 থেকে 30 স্যার। 125 থেকে 30 কোটি, আর বাংলাদেশে অনলি 18 থেকে 20 কোটি। ওদের সাথে টক্কর দিয়ে ওরা ফার্স্ট পজিশনে, আমরা সেকেন্ড পজিশনে।
বুঝতেছেন? এই দেখেন বাংলাদেশের কারা আবার টপ ফ্রিল্যান্সারের মধ্যে, নাহিদুল বিডি এ বাংলাদেশ থেকে, ফয়সাল খন্দকার জয়, প্রো লেভেলের সেলার, তাও পাইথন মেশিন ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে উনি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এসইও, লিড জেনারেট, ডাটা এন্ট্রি দিয়ে কাজ করতেছে। দেখেন আসলে এরা আমাদের বাংলাদেশের গর্ব বলতে পারেন। এখন বাংলাদেশ অনেক আগিয়ে যাচ্ছে। আমি যেটা দেখতে চাইলাম সেটা হচ্ছে 1 নম্বরে কোন বেড়ায় আছে, টপ ট্রেন্ডিং কান্ট্রি অফ ফ্রিল্যান্সিং 2009, টপ এলেক্সা সাইট দরকার নাই, উইকিপিডিয়াতে গেলে দেখুন উইকিপিডিয়া, 9th র্যাঙ্ক ওয়াটার এরিয়া, এটা বিভিন্ন সাইটে দেখাচ্ছে। নাম্বার অফ পজিশন 4th র্যাঙ্ক, এটা কি মুসলিম পপুলেশন অনুযায়ী 4th র্যাঙ্ক। এটাতে ফ্রিল্যান্সিং সম্বন্ধে তেমন কিছু নেই। টপ কান্ট্রিজ, এইটা মনে হচ্ছে কাজ দেয় যা, পিওনিয়ার ইউজার নেই ফ্রিল্যান্সার এটাতে আর্নিং স্যার। ইন ইউএসএ ইজ দ্য মোস্ট লাস্ট মান্থ, না এটা মনে হয় ভুল, আমাদের 7 নম্বরে না, আবার ইউএসএ 1 নম্বরে না, কারণ ইউএসএরা এরকম ফ্রিল্যান্সিং করে না। কারণ আমাদের প্রথম সুবিধা কি, ওরা, ওদের কাছে যদিও তারা $100 কাজ দেয়, ওদের কাছে কিন্তু $100 যতই টাকার মান থাকুক, ওদের কাছে $100, কিন্তু আমাদের কাছে 8,000 8,500 টাকা। তো ওদের কাছে $100 ওদের মার্কেট অনুযায়ী দিতেছে, তো ওরা মনে করে এটা তার জন্য কাজের জন্য কম, কিন্তু আমাদের কাছে যদি $50 দেয় মনে হয় যে আমাদের মার্কেট প্লেস অনুযায়ী যে না এটা আমার কাজের জন্য যথেষ্ট। তো আমার ধারণা একটু খোঁজ করে দেখবেন, একেতে ইন্ডিয়া আছে, দুয়ে বাংলাদেশ, এক্ষেত্রে হচ্ছে নাইজেরিয়ানরা, সোমালিয়ানরা এরাও ভালোই ফ্রিল্যান্সিং করে, পাকিস্তানের এরাও ভালোই ফ্রিল্যান্সিং করে। অর্থাৎ থার্ড ওয়ার্ল্ডের যে কান্ট্রি গুলা, অর্থাৎ একটু নিম্ন বিত্ত কিংবা উন্নয়নশীল কান্ট্রি গুলা যেগুলা, সেগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং এ বেশি আগানো, সেগুলো ফ্রিল্যান্সিংটা বেশি করে। এই হচ্ছে কাজ। তো একটু আপনার মার্কেটিং বেশি করবেন, ইয়েতে দেখবেন। আমরা প্রায় এই ওয়েবসাইটে আসবো, মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবো, কিভাবে কাজ করতে হয় আমরা বলবো। চলেন, যেহেতু আজকে মার্কেট প্লেস নিয়ে অনেকক্ষণ থাকছি, আপনাদের একটু জাভা স্ক্রিপ্ট নিয়ে যাই। আজকে আমি জাভা স্ক্রিপ্ট সম্বন্ধে ধারণা দিই, কি বলেন? জি স্যার। জাভা স্ক্রিপ্ট নেওয়ার আমাকে বলেন তো কেউ যে জাভা স্ক্রিপ্টটা কি? স্যার একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্যার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কি ধরনের ল্যাঙ্গুয়েজ? স্যার কি ধরনের ল্যাঙ্গুয়েজ মানে স্যার? এক একটা ল্যাঙ্গুয়েজ তো এক এক ইয়ার উপর ডিপেন্ড করে, এক এক ভাবে কাজ করে। যেমন ফ্রিল্যান্সার নাসিম একটা কথা বলছিল না যে জাভাস্ক্রিপ্ট সার্ভারের সাথে কোনোভাবে কাজ করে না, মনে আছে কি আপনাদের? এরকম একটা কথা বলছিল। শুনি নাই স্যার। জি স্যার, মনে আছে স্যার, এই কিছুদিন আগে তো বললো স্যার। হ্যাঁ কিছুদিন আগেই বলছিল কথাটা। আচ্ছা আমরা যদি বলি তাহলে বুঝতে পারেন কথাটা কিভাবে সে বুঝাইতে চাইছিল, কি যে বলছিল। আর তার আগে বলেন আপনারা, জাভা আর জাভা স্ক্রিপ্টের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে নাকি নাই? স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমি একটা মজার জিনিস করেছিলাম এই জিনিসটা নিয়ে। কার আর কার্পেট যেরকম স্যার, জাভা স্ক্রিপ্ট আর জাভা সেরকম স্যার। গুড, কিরকম? মানে
জাভা একটা হলো অনেক পুরনো ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে যে মানে অনেক বিশালত্ব আছে এটার। আর এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট এখন অনেক মানে ওই ইয়াতে আবিষ্কার হয়েছে, যার কারণে অনেক কিছু করা যায়, কিন্তু আগে তেমন ছিল না। আগে শুধু এটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে স্যার। আপনার কথা আমি বুঝতে পারছি, আর কেউ কি বুঝতে পারছেন তার কথা? না স্যার। স্যার জাভা হইতে পারে, ওটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আপনারা এইটা আমাকে সহজভাবে বলেন যে দুইটা কি একই ল্যাঙ্গুয়েজ নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা। পার্থক্য কি? যদি আলাদা হয় পার্থক্য কি? স্যার জাভা মেবি স্যার সফটওয়্যারের জন্য ব্যবহার করা হয়, আর জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটের জন্য স্যার মেবি। দুইটা কি আদৌ আলাদা? সত্যি ভালো করে বলেন তো, ভেবে। স্যার আলাদা স্যার। আর কেউ বলেন তো, আলাদা স্যার। আলাদা কিভাবে হয়? ডেফিনেশন দেন। এরকম হতে পারে না যে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে রান হয়, কিন্তু জাভা রান হয় সিস্টেমে। আচ্ছা, এরকম হতে পারে না যে জাভা আসছে ওই একই ল্যাঙ্গুয়েজ একটু আপডেট করে ওইটার নাম জাভা স্ক্রিপ্ট? হতে পারে স্যার। হতে পারে স্যার। স্যার এটার একটা ইয়ে সেকশন হইতে পারে জাভা এই যে স্ক্রিপ্ট। গুলায় গেছেন, কিছুক্ষণ আগে বললেন আলাদা, এখন বললেন সেকশন হইতে পারে। কনফিডেন্স। স্যার এর থেকে এখন যত আপনি জিজ্ঞাসা করবেন তত গুলাই যাবে স্যার এখন। আসলে দুইটা পুরোটাই ভিন্ন ল্যাঙ্গুয়েজ, দুইটার সাথে কোনোটাই কোনো কিছু নাই। হ্যাঁ, প্রোগ্রামিং এর দিক থেকে একই, তবে দুইটা ভিন্ন ল্যাঙ্গুয়েজ। যেমন পিএইচপি আলাদা ল্যাঙ্গুয়েজ, পাইথন আলাদা ল্যাঙ্গুয়েজ, এসপি.নেট সি শার্প আলাদা ল্যাঙ্গুয়েজ, তেমনি জাভা আলাদা ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট আলাদা ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস আলাদা ল্যাঙ্গুয়েজ, সি আলাদা ল্যাঙ্গুয়েজ। তো জাভার মধ্যে ডেফিনেশনটা একটু বলি। সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, ধরেন আমি সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে একটু ব্যাকডেটেড, আগের ল্যাঙ্গুয়েজ, পুরোনো ল্যাঙ্গুয়েজ। তবে এইগুলাকে কোর ল্যাঙ্গুয়েজ বলে, এটা হচ্ছে ভিত্তি মজবুত। মানে এইগুলা প্রথম থেকেই ল্যাঙ্গুয়েজ গুলো আসছে, তো এইগুলা হচ্ছে একদম পিওর র ল্যাঙ্গুয়েজ যাকে বলে, এরকম কিছু একটা। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটু আপডেট ল্যাঙ্গুয়েজ, আপডেট ভার্সন। তো যদি শেখার দিক দিয়ে বলি, তার ফ্রেন্ডলি হবে আপনার জাভা স্ক্রিপ্ট। আর জাভা ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন, একটু কঠিন বলতে ভালোই কঠিন। আর এই যে আমরা যে অ্যাপস গুলা দেখি, জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কাজ করা যায়, সেটা বলতেছি। তবে এই মোবাইলে অ্যান্ড্রয়েড জাভার এই যে অ্যাপস গুলা দেখি, এগুলা মূলত এই জাভা ল্যাঙ্গুয়েজ দিয়েই বানানো হয়। এই অ্যাপস গুলা, মোবাইল অ্যাপ্লিকেশন গুলা মূলত জাভা ল্যাঙ্গুয়েজ দিয়েই বানানো হয়। জাভাস্ক্রিপ্ট তাহলে দিয়ে আমারটা আসলে, কিছুটা ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনাদের সবার ধারণাই ঠিক আছে। ইয়া ভাই যে বললো যে কার্পেট আর কার এইরকমই, মানে প্রায় সেম ওয়ার্ড, কিন্তু কার্পেট এক জিনিস, কার আর এক জিনিস। সেমই প্রায়, কিন্তু দুইটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ। আপনার কথা ঠিক। জাভা দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন গুলো তৈরি করা হয়, জাভা স্ক্রিপ্ট দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন গুলো তৈরি করা যায়। এটা বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, এটা দিয়ে ওয়েবসাইটও তৈরি করা যায়, আবার ফ্রন্ট এন্ডও খুব ভালোভাবে তৈরি করা যায়। জাভা বর্তমানে ওয়ার্ল্ডে 1 নম্বর র্যাঙ্কিং এ কোন ল্যাঙ্গুয়েজ আছে জানেন? জাভাই হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট না স্যার। জাভা না, সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। জি স্যার। এটা ওয়ার্ল্ডে, এটা যেমন সিকিউরিটি ভালো, রিজনাল অ্যাপস তৈরি করা যায়, ফ্রন্ট এন্ডে খুব ভালোভাবে, রানিং টাইম কম, অর্থাৎ লোডিং টাইম কম, ব্যাক এন্ডেও করা যায়। যেমন ওই আরেক ভাই বললো জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ব্রাউজারে রান হয়। হ্যাঁ, অবশ্যই জাভাস্ক্রিপ্ট হচ্ছে ব্রাউজারে কাজ করে, স্ক্রিপ্টিং আর ল্যাঙ্গুয়েজ। একে তো পাইথন কে দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার। পাইথন কে দেখা যাচ্ছে স্যার। পাইথন? জি স্যার। হ্যাঁ, কি? আপনি বললেন না ওয়ার্ল্ডে নাম্বার 1 স্যার জাভাস্ক্রিপ্ট, স্যার গুগলে ওয়ার্ল্ড নাম্বার 1 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সার্চ দিলে পাইথন দেখা যায় স্যার। উম, তাইলে হয়তো চেঞ্জ হয়েছে। আমি ধরেন কিছুদিন আগেই দেখছিলাম জাভাস্ক্রিপ্ট আছে ওয়ার্ল্ডে 1 নম্বর। তো ওইটা কোন সাইটে দেখতেছেন? একটু সাইড চেঞ্জ করে আর একটু ট্রাই করে দেখবেন, আমার ধারণা এখন আছে। ও হতেও পারে, কারণ পাইথন নিয়ে বর্তমানে ভালোই আগাচ্ছে বিশ্ব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেছে, এই রোবট হ্যান ত্যান, ইয়া চাঁদে পাঠান হ্যান ত্যান, অনেক ঝামেলা, সরি, অনেক ইনোভেটিভ আইডিয়া পাইথন দিয়ে করতেছে মানুষজন। আপনার তাহলে ঝর্ণা আমরা জাভা স্ক্রিপ্টের পরে পাইথনই ধরবো? না না, ধরবেন না, ধরবেন কেন? যেটা গুগলে দেখায় ভালো কোনো অথেন্টিক ওয়েবসাইট, সেটাই এখন চেঞ্জ হতে পারে না।
স্যার অবশ্যই হতে পারে। হ্যাঁ, এখন বিশ্বে 1 নম্বর ধনী কে? স্যার বিল ইয়া গেটস নাই স্যার, বিল গেটস চলে গেছে বিল দেখলাম। গেটস নাই। এর আগে ছিল হচ্ছে জারা নামে একটা ইয়া ছিল, জারা নাকি, হ্যাঁ জারা, কি জানো, ফ্যাশন হচ্ছে গার্মেন্টস এর, উনি ছিল। তারপর বিল গেটস হইলো, আগেও বিল গেটস ছিল। তারপরে রিসেন্টলি কে যেন হয়েছে, নামটা ভুলে গেলাম। জুমের মালিক স্যার, হ্যাঁ হ্যাঁ জুমের মালিক স্যার এই করোনায় স্যার 200 বিলিয়ন হ্যাঁ, উনি আর্ন হচ্ছে করছে। 793 না কি, এটা মিলিয়ন ডলার হচ্ছে ওর থেকে বেশি, বিল গেটস থেকে বেশি, এই কারণে হচ্ছে আসছে। জি স্যার স্যার। জুমের মালিক সবচেয়ে ধনী বর্তমানে। হ্যাঁ, একটু গুগল করে দেখতে পারেন। তো এই চেঞ্জ তো করোনার হচ্ছে। কারণে স্যার ওর শেয়ার মার্কেট স্যার, ওর শেয়ার ভ্যালু বেড়ে বাবা রে গেছে বাবা। স্যার। ওই তো করোনায় এর ভাগ্য খুলে দিছে। দেখেন, তো চেঞ্জ আপডেট হচ্ছে, আবার রোজে থাকবে সেটাও না, আবার যে এইখানে পাইথন 1 নম্বরে থাকবে সেটাও না, অন্য কিছু আসতে পারে, নতুন ভালো ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে কাজ। তো যখন যেটা আসবে তখনই ধরে নেবেন, কোনটা ধরে নেবেন না, যেটা আসবে সেটাই। এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি ফ্রন্ট এন্ডও করতে পারেন, ব্যাক এন্ডও করতে পারেন। এর বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন ভিউজেস দিয়ে হচ্ছে ফ্রন্ট এন্ডের। আপনার এই যে আমরা যে পিএসপি দিয়ে কাজ করব, সেটা হচ্ছে রিকোয়েস্ট পাঠালে কিভাবে কাজ করে, রিকোয়েস্ট পাঠালে সার্ভারে যায়। আমরা নেট ইউজ করি কিভাবে, ধরেন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করলাম, সেটা ক্লিকটা নিয়ে যে আমাদের কেবল আছে না, কেবলের মধ্যে দিয়ে, সমুদ্রের মধ্যে দিয়ে যেইখানে সার্ভার আছে আমাদের ওয়েবসাইটটা রাখছে, সেইখানে গেল, সেখানে একটা রিকোয়েস্ট পাঠাইলো, ওই রিকোয়েস্ট আন্ডারে সে কিছু রিটার্ন করলো। ওই রিটার্ন আবার, আমি কিন্তু সহজভাবে বলতেছি, ওই রিটার্ন আবার ওই তারের মধ্যে দিয়ে এসে আমার ব্রাউজারে শো করলো। এটাকে বলে সার্ভার, সার্ভার থেকে আসছে। এইটা আসতে, ক্লিক করতে যাইতে আসতে একটু কিন্তু সময় লাগে, একটু সময় লাগে। তো এই জাভাস্ক্রিপ্ট করে কি, এই কাজগুলা, কিছু কিছু কাজ হচ্ছে সার্ভারে রাখে না, ও ব্রাউজারেই কাজ করে আপনাকে শো করে। ক্লিক করেন, ব্রাউজারে কাজ করে আপনাকে দেখাইলো, সে আর সার্ভারে গেল না। এই জন্য জাভাস্ক্রিপ্টকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলা হয়, যে ব্রাউজারে কাজ করে। এখন কথা হলো যে এইটা দিয়ে, এই স্যার জাভাস্ক্রিপ্টে বিভিন্ন, জাভাস্ক্রিপ্টের মালিকের লাভ কি স্যার? ওর কোডটা দিয়ে সবে করতেছে, ওর লাভ কি স্যার? যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ হয়। তো স্যার ওর লাভ কি স্যার, যে এটা বানাইছে? ওর লাভ আছে। এখন ধরেন আপনি এই যে মোবাইল ইউজ করতেছেন, ধরেন জি একজন স্যার। কেউ সিম উদ্ভাবন করলো, কিংবা আচ্ছা বাদ দেন, এই নিউটনের সূত্র দিয়ে যে এত কিছু চলতেছে, নিউটনের লাভটা কি হচ্ছে? ওর নাম স্যার শুধু। তাইলে শুধু নাম। তো এই ক্ষেত্রে ওয়ার্ল্ডে শুধু নাম থাকে না, জাভাস্ক্রিপ্টের ওয়েবসাইট থাকে, জাভাস্ক্রিপ্টের নির্দিষ্ট কিছু প্লাগইন থাকে, যেগুলো পেইডলি কিনতে হয়। ওর এই জাভাস্ক্রিপ্ট শিখতে ওর ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে অ্যাডস অনেক ভাবে আর্ন করা যায়। তবে প্রধান কথা হচ্ছে যে কোনো কিছু উদ্ভাবন করে, আবিষ্কার করে, তার লাভের চিন্তা করলে সে আবিষ্কার অত করতে পারে না। এগুলো তো ওপেন সোর্স, যে কোনো ল্যাঙ্গুয়েজ তো ওপেন সোর্স, আপনি যে কোনো ভাবে কাজ করতে পারেন জাভা, যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে। স্যার মনে করেন কত শত শত ইঞ্জিনিয়ার বসে রাখছে স্যার এটা নিয়ে কাজ করার হুম, জন্য স্যার। অবশ্যই। একবার সিস্টেম বানায় দিছে, ইয়া করছে। আপনাদের যদি খুবই বেশি আগ্রহ থাকে ভাই, ডিজিটাল মার্কেটিংটা কইরা ফেলান, মার্কেটিং সম্বন্ধে জানতে পারবেন। আমার ভাই ওয়েবই শেষ করতে পারি না, এত সব ওয়েবের কতই দেখেন। আপনি যদি ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে চান, ফ্রন্ট এন্ড তো ওয়েব ডিজাইন মোটামুটি শিখছি আমরা, ব্যাক এন্ড নিয়ে কাজ করলে পিএইচপি, ইউজার ফ্রেন্ডলি যেটা, এইখানে বিভিন্ন স্টেপ আছে। যেমন লোকাল মার্কেটে যদি আপনি জব করতে চান, শুধু লোকাল না, বর্তমানে বিশ্বে প্রায় 80% সাইট পিএইচপি দিয়ে করা, এটা জানেন? কিন্তু জি পিএইচপি কিন্তু স্যার। ওয়ার্ল্ডে 1 নম্বর না, তারপরে পিএইচপি দিয়ে করা, কারণ এটা ইউজার ফ্রেন্ডলি, মেইনটেন্স কস্ট খুব কম, মোটামুটি সব ইঞ্জিনিয়াররাই পারে, এই জন্যই কস্ট কম, অনেক দিয়ে বিবেচনা করে এটা হচ্ছে অনেক ইউজার। তো এখন দেখা গেল ধীরে ধীরে জাভাস্ক্রিপ্ট আসতেছে, এটা পিছিয়ে পড়ে যাবে, কোনটা আগে পিছিয়ে পড়বে এটা তো ডিপেন্ডস করে ইয়ার উপর, টাইমস এর উপর, তো জাভাস্ক্রিপ্ট সময় দিয়ে অনুযায়ী বোঝা ব্যাকএন্ডের যাবে। কাজ করা যায় স্যার? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব কাজ করা যায়। এখন দেখেন, যদি আপনি ব্যাক এন্ড শিখতে চান, পিএইচপি শিখলেন, ইউজার ফ্রেন্ডলি লোকাল মার্কেটে। যদি আপনি বাইরের ক্লায়েন্টের জন্য কাজ করতে চান,
হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে চান কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চান, আপনাকে পাইথন শিখতে হবে। আপনি যদি একটু ভালো ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে চান, টাইম লোডিংটা কম চান, সাথে সাথে একটু সিকিউরিটি চান, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে। তো একজন প্রোগ্রামার শুধু একটা ল্যাঙ্গুয়েজ শিখলেই হয় না, এক একটা স্পেশালিটি এক এক ল্যাঙ্গুয়েজে আছে, মোটামুটি অনেক কিছুই শিখতে হয়। আমি আপনি যদি ধাপে ধাপে এগিয়ে যেতে চাই, ধরেন আমি সবগুলো শিখতে চাই, ধাপে ধাপে এগিয়ে যেতে চাই, মানে ফুল প্রোগ্রামিংটা শিখতে চাই, তাহলে কি কি করতে হবে স্যার? শিখবেন, সবগুলোই শিখবেন। এখন কথা হলো সবগুলো একজন মানুষ তো আর সবকিছুই পারে না। তারপরেও প্রোগ্রামিং গুলো এমন যে হচ্ছে একটা প্রোগ্রামিং ভালোভাবে শিখতে গেলে আর একটা প্রোগ্রামিং সুইচ করতে বেশি সময় লাগে না, মোটামুটি সুইচ করতে পারেন। তবে ওই প্রোগ্রামে আবার স্পেশালিস্ট হতে গেলে ওই প্রোগ্রামের কাজ করতে হবে কিছুদিন, আবার দেখবেন এটা ভুলে যাবেন হ্যান ত্যান, তো অনেক টাফ। তবে যারা মোটামুটি যা করে যে ব্যাক এন্ড পিএইচপি তে শিখলো, ফ্রন্ট এন্ড হচ্ছে ভিউজিএস কিংবা নোডজেস, রিঅ্যাক্ট জেএস দিয়ে শিখলো ফ্রন্ট এন্ডটা, আবার কিছু কিছু পার্ট শিখলো ফ্রন্ট এন্ড আর পাইথনের। ব্যাক এন্ড এর পার্থক্য কি স্যার? ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের কাজ বুঝতেছেন না? আর পার্থক্যটা কি স্যার? ফ্রন্ট এন্ড কি? ফ্রন্ট এন্ড হচ্ছে এই যে আমরা যে ফেসবুকের পুরো ওয়েবসাইটটা ভিউটা দেখতে পারতেছি, জি স্যার। দেখেন ওই আমার ফেসবুক নিয়ে আসি, দাঁড়ান। স্যার ফাইবারে দেখেন, এফ এ ফাইবারে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড করছে না। ফাইবারে না, ফেসবুকে দেখেন। এই যে আমি যে একটা ভিউ দেখতেছি উপরের, এই ভিউটা হচ্ছে ফ্রন্ট এন্ড, অর্থাৎ ডিজাইন করছি, এখানে একটা হেডিং ট্যাগ দিছি, এখানে পি ট্যাগ দিছি, এখানে স্যার একটা ফর্ম দিছি। এগুলা তো HTML CSS হ্যাঁ, দিয়েছেন আমরা এইচটিএমএল ইনফরমেশন। সিএসএস দিয়ে করা, তবে অ্যানিমেশন দিতে জাভাস্ক্রিপ্ট লাগে। জি স্যার। তো এইখানে আমরা ফ্রন্ট এন্ড দেখতে পাচ্ছি, কিন্তু ফ্রন্ট এন্ড যে আমরা করি, এখানে কিছু তথ্য দিলে এই তথ্যগুলো কই যায়? কোথাও যায়? যায় না। কিন্তু এইখানে আমি সঠিক ইমেইল আর সঠিক পাসওয়ার্ড দিলেই আমার ডেটাবেসের সাথে ম্যাচ করে এটাকে লগ ইন করতে দেবে। এই যে একটা সিস্টেম, এই যে একটা মেথড কিংবা এই যে একটা অ্যাকশন, এই অ্যাকশনটাই মূলত ব্যাক এন্ড, মানে এই ওয়েবসাইটের পিছে যেটা কাজ করতেছে সেটাই হচ্ছে ব্যাক এন্ড, যা দেখাও যায় না, ছোঁয়াও যায় না। বুঝতে পারছেন? জি স্যার। সোজা বাংলায় ফ্রন্ট এন্ড দেখা যায়, ব্যাক এন্ড দেখা যায় না। অর্থাৎ যেটা দেখতেছে এটা ফ্রন্ট এন্ড, এর পিছনে যে মেথডটা, যে অ্যাকশনটা কাজ করতেছে সেটাই হচ্ছে ব্যাক এন্ড। আর এই ব্যাক এন্ডটাই করতে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। আমি আরো পার্থক্য দেখাবো, যেটা হচ্ছে আমরা এই ফ্রন্ট এন্ডের এইচটিএমএল সিএসএস চাইলে সবকিছু আমি কপি করতে পারবো, কিন্তু এইখানে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে কি অ্যাকশন দিয়ে কাজ করছে, কোন কন্ডিশন চালাইছে, সেগুলো আমি মোটেও দেখতে পারবো না, সেগুলো নাই। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড এর পার্থক্য। ধীরে ধীরে আরো ক্লিয়ার হবেন। তো যেটা বলতেছিলাম, আপনি যদি ব্যাক এন্ড করতে চান পিএইচপি দিয়ে শিখবেন, আর ফ্রন্ট এন্ড যদি করতে চান ভিউজিএস, যেমন আমি যা সাজেস্ট করি, যা শিখতেছি এরকম। আর যদি হচ্ছে আপনার কিছু সাইবার সিকিউরিটির জন্য সিকিউরিটি মেনটেন করতে প্রয়োজন হয়, তো পাইথনের কিছু ল্যাঙ্গুয়েজ শিখলেন, শিখে পাইথনের যে কোনো একটা সাইট, একটা ল্যাঙ্গুয়েজে বিভিন্ন সাইট কিন্তু আছে ভাই, একটা ল্যাঙ্গুয়েজে পুরো সাইট শেখা হয়ই না, খুব টাফ, হইতে গেলে একটা নিয়ে পড়ে থাকতে হয়। আপনার কাজের প্রয়োজন অনুযায়ী আপনার যখন যেটা প্রয়োজন তখন সেটাই শিখবেন, এটাই হচ্ছে কথা। তো যেমন দেখেন জাভাস্ক্রিপ্ট দিয়ে কি কি হয়, নোড.জেএস দিয়ে হচ্ছে ব্যাক এন্ডে কাজ করে আপনার একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক এটা সরাসরি ফ্রেমওয়ার্ক বলা যায় না, এটা আবার লাইব্রেরি বলা যায় না, jQuery যেমন লাইব্রেরি বলা যায় না। এই দুইটা সমন্বয় কি ফ্রেমওয়ার্ক বললে বোঝা যায়। যেমন কোনো কাজ করা থাকে সুন্দর করে গুছিয়ে, পিএইচপি যেমন লারাভেল একটা ফ্রেমওয়ার্ক, ওই রকমই জাভাস্ক্রিপ্টে নোড.জেএসটাও ফ্রেমওয়ার্ক ধরা যায়। আবার হচ্ছে এটা তো গেল ব্যাক এন্ডের, ফ্রন্ট এন্ডের ভিউজেস, রিঅ্যাক্ট.জেএস। আবার অ্যাপস তৈরি করার জন্য একটা ফ্রেমওয়ার্ক আছে জাভাস্ক্রিপ্টের, সেটার নাম কি নাই, মনে নাই, সার্চ দিলেই দেখতে পারেন আপনারা। আবার অ্যাঙ্গুলার জেএস নাকি রিয়েক্ট জেএস কি যেন একটা? অ্যাঙ্গুলার জেএস মনে হয়, হ্যাঁ অ্যাঙ্গুলার জেএস। রিঅ্যাক্ট জেএস তো হচ্ছে ফ্রন্ট এন্ড, ভিউজেস কিংবা রিঅ্যাক্ট জেএস দিয়ে কাজ করে অ্যাঙ্গুলার জেএস। আবার হচ্ছে আপনার দেখেন ফ্রেমওয়ার্ক, একটা ল্যাঙ্গুয়েজে আবার কতগুলো ফ্রেমওয়ার্ক থাকে। পিএইচপি
কোটিগনিটর ফ্রেমওয়ার্ক, লারাভেল ফ্রেমওয়ার্ক, কেক পিএসপি ফ্রেমওয়ার্ক, দেখবেন পিএসপি আর 7-8টা ফ্রেমওয়ার্ক আছে। আবার সি শার্পের কি ASP.NET, অর্থাৎ এই যে আমরা মাইক্রোসফট যেটা ইয়া করছে যে যার ল্যাঙ্গুয়েজ সি শার্প ASP.NET। পাইথনের কি পাইথন হচ্ছে ডিজাঙ্গো ফ্রেমওয়ার্ক। আবার ইয়ার কি এইরকম ফ্রেমওয়ার্ক অনেক আছে। আবার এক একটা প্রোগ্রামিং এর হচ্ছে ভিন্ন ভিন্ন কাজ আছে। যেমন একটা বিলিং, ওই যে আপনার ই কমার্স সাইটের কিছু অ্যাড করলেন, দেখেন মূল কথা হচ্ছে একটা ওয়েবসাইট কখনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয় না, ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ লাগে। যেমন এই যে কিছুদিন আগেই আমি ছুটি আপনাদের ক্লাস অফ গেল না, আমরা একটা অফিসে প্রজেক্ট করলাম, সেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক ইউজ করছি, আবার কিছু কিছু বেসিক HTML CSS ইউজ করছি, আবার হচ্ছে আপনার ইয়াটাও ইউজ করছিলাম ASP.NET এর কিছু কাজ, ওইটা থেকে মূলত কনভার্ট করা হয়েছিল। তো দেখেন একটা ওয়েবসাইট করতে 2-3টা ইয়া লাগতেছে, এর মানেই না যে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে শিখলেন আর সব হয়ে গেল। ওই একটার কাজ এক এক দিকে স্পেশালিটি আছে। তো একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়। আচ্ছা স্যার, আমরা যদি জাভাস্ক্রিপ্ট HTML এর সাথে অ্যাড করি তাহলে তো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে use করি, অবশ্যই। তাহলে আপনারা যখন স্যার PHP আমার মনে বা হয় যে আমরা আস্তে আস্তে পাইথন, একটু কাজে যাই, কাজে গেলে কাজের সাথে সাথে স্যার আমরা কোশ্চেন গুলো পারি যাবো স্যার। সেটা তো অবশ্যই, তার আগে হচ্ছে ওভারঅল একটা ভিউ দিলাম, তো জি কাজে স্যার। যাবই। চলেন কাজেই যাই তাহলে। আর ইমতিয়াজ ভাই কিছু প্রশ্ন করতে চাইলেন, করতে পারেন। হ্যাঁ মানে ওই যে আমরা তো জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে অ্যাড করি, যখন PHP বা পাইথন অ্যাড করতে হয় তখন কি দিতে হয় স্যার অ্যাড করার জন্য? দেখেন স্ক্রিপ্ট ট্যাগ আপনি কোথায় অ্যাড করেন? HTML ফাইলের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করেন। জি যখন আমরা জেএস ফাইল নিয়ে কাজ করলাম ইয়ার আগে, যেমন ওই যে কি আইকন আইকন নিলাম ফন্ট আসামের স্ক্রিপ্ট ট্যাগ, ওইখানে কি কোনো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে অ্যাড করছি? না। ওই ফাইলের নাম এক্সটেনশন কি ছিল? জেএস। যখনই আপনি যে কোনো ফাইলে এক্সটেনশন জেএস দিবেন তখন আর স্ক্রিপ্ট ট্যাগ লাগে না। সো এইগুলো সেরকম, যখনই আপনি পিএইচপি ফাইল নিয়ে কাজ করেন এর এক্সটেনশন .php দিবেন, কোনো ট্যাগ লাগে না। জাভাস্ক্রিপ্টের জেএস, তারপরে HTML এর HTML, CSS হচ্ছে CSS, এইরকম বিভিন্ন এক্সটেনশন আছে, এক্সটেনশন গুলো দিলে আর আপনার কাজ করতে হয় না। দেখেন এই ফাইলটা কি দিয়ে কাজ করছে? পিএইচপি দিয়ে। পিএইচপি ফাইলে দেখেন এইখানে index.php, আপনি ইউআরএল দিকে খেয়াল করেন, এটা কোনো ট্যাগের মধ্যে না, এটা ইনডেক্স ফাইলে পিএইচপি দিয়ে কাজ করছে এই ফাইলটা index.php। তবে এটা যে index.php এর মধ্যে সব পিএইচপির কাজ তা কিন্তু না, জাভাস্ক্রিপ্টের কাজ থাকতে পারে, পাইথনের কাজও থাকতে পারে, যে কোনো কাজই থাকতে পারে। আমি বলতে চাচ্ছি এই যে ফাইলটা, এটা HTML ফাইলের সাথে লিংকিং করাতে হয় নাকি, হবে না নাকি? না, তখন আর লিংকিং যখন হবে না। ব্যাকএন্ড করেন তখন আর HTML ফাইল রাখে না, কারণ HTML ফাইলের মধ্যে পিএইচপি লেখা যায় না, লিখতে গেলে অনেক ঝামেলা করে। আর পিএইচপি ফাইলের মধ্যে HTML CSS জাভাস্ক্রিপ্ট সবই লিখতে পারেন, এখানে পিএইচপি ফাইল করে। বুঝতে পারছেন? জি ভাইয়া। HTML CSS তখন HTML মানে এর কোড সকল ফাইল গুলা কপি করে এনে PHP তে পিএইচপি ফাইলের দেয়। মধ্যে রাখে। আমরা যখন পিএইচপি দেখব তখন এটা দেখব। তাহলে কি করব আমরা? চলেন আমরা হচ্ছে ইন্টারনাল জেএস জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করি। জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতে হলে আপনাকে প্রথমে কি করতে হবে? চলেন আগে জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কিছু জানি। জাভাস্ক্রিপ্ট কয় প্রকার? টাইপ। জাভাস্ক্রিপ্টের টাইপ মূলত 2 প্রকার। এটা একটা হয় ইন্টারনাল, মানে ভিতরে HTML ফাইলের ভিতরে লেখা যায়, এই যে ভাই বললো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে। আর একটা এক্সটার্নাল। এক্সটার্নাল হচ্ছে যে ফাইলটা ক্রিয়েট করবেন তার এক্সটেনশনটা জেএস দিলেই এটা এক্সটার্নাল ফাইল হিসেবে গণ্য হয়, এটা আবার লিংক করে দিতে হয় ইনডেক্স ফাইলের মধ্যে। চলেন জাভাস্ক্রিপ্টটা কত সালে আসছে, কে করছে একটু দেখে আসি। জাভা SCRIPT
যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি। এটা জাভাস্ক্রিপ্টের ওয়েবসাইট। আমি যদি এটাতে না যে উইকিপিডিয়াতে যাই, মনে হয় ভালো কিছু পাবো। এটা ডান পাশে তো ছিল, উপরে স্যার ডান পাশে ছিল স্যার। দেখেন এইখানেই দেওয়ার কথা। রিলিজ হয়েছে, রিভিউ রিলিজ হয়েছে এটা রিলিজ হচ্ছেই। দেখেন এইখানে মোটামুটি সামারি হিসেবে সব তথ্যই হয়। ডিজাইন কে করছেন, ফার্স্ট অ্যাপেয়ার হচ্ছে প্রথম আসছে হচ্ছে 1995 সালের 4 ডিসেম্বর, 25 বছর আগে। অলরেডি দেখেন 25 বছর কিন্তু হয়ে গেছে। তারপরে এটা আধুনিক। স্টেবল রিলিজ মানে স্টেবল, যেটাতে কাজ করতেছি বর্তমান স্টেবলই, সেটা হচ্ছে 2020-এ, 2020-তে জুন মাসে হয়েছে, 6 মাস আগে। আর 2021-এ হচ্ছে একটা পরীক্ষামূলক ভাবে চলতেছে আপডেটের জন্য। এটা স্টেবল না, প্রিভিউ রিলিজ, এটা ওনারা করে। ফাইল নেম কি .js, তারপরে এগুলা কি, এই m.js, এটা কি বলে, দেখেন জাভাস্ক্রিপ্ট অবটেন অ্যাব্রিভিয়েটিং দিস, এগুলো একটু পড়ে নেন। তাহলে আমরা এইখানে যেটা পাইলাম সেটা হচ্ছে কি, এটা বর্তমানে লাস্ট ভার্সন চলতেছে 2020-তে, 6 মাস আগে আসছে, আর এটা 25 বছর আগে আসছে। এইটা কে করছে না করছে এইটা একটু দেখলেই, এই হিস্ট্রি দেখবেন, এখানে আমার ধারণা পেয়ে যাবেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে, তার আগে আপনাকে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হলে জানতে হবে যে জাভাস্ক্রিপ্টে ইনপুট আউটপুট কিভাবে নিতে হয়, কিভাবে কাজ করতে হয়। চলেন তাহলে একটা ফাইল আজকে আমরা তৈরি করি। ডেস্কটপ কই আমাদের ইয়েটা, কালকে আমাদের কি ক্লাস, 5 এর ক্লাস হয়েছে পরশুদিন। জাভাস্ক্রিপ্টের জন্য আমরা প্রথমে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট আমরা বলছিলাম 2 প্রকার। তার আগে প্রথমে আমরা ইন্টারনালটা দেখে আসি। এর জন্য আমরা কি করব, একটা ইনডেক্স ফাইল তৈরি করি আগে। ওই index.html, এটা কিন্তু আমি HTML ফাইলই তৈরি করলাম। এইখানে এই জাভাস্ক্রিপ্ট ফাইল ইনপুট কিভাবে নিতে হয় আমরা প্রথমে এইটা দেখি। ট্যাগ, আচ্ছা তার আগে বলেন আপনারা, এটা আমি ইন্টারনালি লিখবো, এটা এর জন্য আমি কি করব? আর বডির উপর একদম শেষ নিচে একটা স্ক্রিপ্ট ট্যাগ নেবেন, ওটার ভিতরে বডির স্যার উপরে? লিখবেন। না স্যার, না, বডির শেষটা, বডির বডি শেষের শেষ হওয়ার উপর আর আগে। কি। কারণ আমরা স্ক্রিপ্ট ট্যাগ জাভা স্ক্রিপ্ট গুলা সবসময় সব কন্টেন্টের নিচে লিখব। একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব, এর মধ্যে হচ্ছে আমি লিখব, যেটা লিখব সেটাকে বলে ইন্টারনাল জাভা স্ক্রিপ্ট। এটাকে বলা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। আর এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট দেখব, একটু ধৈর্য ধরেন। প্রথমে আগে বলে নিই আমি, সেটা হচ্ছে
আমরা ইনপুট কিভাবে দেখব, আউটপুট কিভাবে দেখব। ইনপুট দেখার জন্য আপনার হচ্ছে বিভিন্ন ওয়েতে করা যায়, তার মধ্যে একটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা লিখেও নিতে পারেন। এই আইডির মাধ্যমে আমরা এটা ধরবো, ধরে এর মধ্যে আমরা ইনপুট দেব, সেটা যখন কাজ করব তখন দেখতে পারবেন। আর আউটপুট আমরা কিভাবে দেখব, এর আউটপুটটা দেখবো হচ্ছে আমরা 4 ভাবে, জাভাস্ক্রিপ্টে 4 ভাবে আউটপুট দেখা যায়। একটা হচ্ছে অ্যালার্ট, পপ আপ যেরকম আসে সেরকম অ্যালার্টের মধ্যে আউটপুট দেখা যায়। আর একটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এই ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে আউটপুট দেখা যায়, ব্রাউজারে শো করে। একটা হচ্ছে কনসোল ডট লগ, এটার মাধ্যমে আউটপুট দেখা যায়, তবে এটা ব্রাউজারে শো করে না। এটা কেন দিছে, কি কারণে, এটা যখন কাজ করব তখন বলবো। আর একটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই পর্যন্ত কিন্তু আমরা ইনপুট ধরছিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তার সাথে ডট ইনার এইচটিএমএল, এর মধ্যে দিয়ে যেটা আমরা তথ্য দেবো সেটার মাধ্যমে আমরা এর আউটপুটটা দেখতে পারবো। তো চলেন প্রথমত আমরা একটা হেডিং ট্যাগ নেই এখানে বডিতে। ধরেন h2 নামে একটা হেডিং ট্যাগ নিলাম, এর মধ্যে দিলাম দিস ইজ আওয়ার RST ফার্স্ট জাভা স্ক্রিপ্ট কোড লিখলাম। দেখি এর আউটপুটটা আসে নাকি, আগে শিওর হই। এটা কিন্তু আমার কোত্থেকে আসছে, HTML থেকে। এটা যেহেতু আমার HTML থেকে আসছে, আমি চাচ্ছি আমি কি করব, এমন একটা ইনপুট দেব যেটার মাধ্যমে হচ্ছে আমার কি হবে, এই ইনপুটটার পরিবর্তে আরেকটা এই আউটপুটটার পরিবর্তে আরেকটা আউটপুট দেখা হবে, তবে HTML এটা থাকবে, আমি এক্সটার্নালি আনবো। এইটার আগে আমি আরেকটা কাজ করব, এটা থাক। সেটার আগে আমি প্রাথমিকভাবে জাভাস্ক্রিপ্টের ইয়াগুলো দেখে আসি। যে আমরা বললাম 4টা বিষয় দিয়ে আউটপুট দেখা যায়, আগে তো 4টা বিষয় আউটপুট আমরা একটু দেখি। প্রথমত যেন কি বলছিলাম, কনসোল ডট লগ না, এটা লেখার জন্য অবশ্যই স্ক্রিপ্ট ফাইলের মধ্যে যেতে হবে, কারণ এখন আমি জাভাস্ক্রিপ্টের কোড লিখব। প্রথমে আমি আউটপুট দেখি, তারপরে ওইটা করতেছি। প্রথমে আউটপুটটা হচ্ছে কনসোল, দেখেন আমার কিন্তু সাজেস্ট করতেছে অলরেডি কনসোল ডট এল ও জি, তারপর দিতে হয় একটা ফার্স্ট স্যার ব্র্যাকেট। এটার জন্য কি স্যার আপনার এই যে আমরা যে কোড এডিটরে লিখি স্যার, ওই এডিটরে কোনো সেটিংস বা কিছু করা লাগবে নাকি না, স্যার? এটার জন্য কি তেমন কিছুই করতে হবে না। সাজেস্ট দেওয়ার জন্য হচ্ছে বিভিন্ন কোডেটা বিভিন্নভাবে সাজেস্ট দেয়, আমারটাতেও দিচ্ছে ব্র্যাকেটে ইমেজ টিমেজ এক্সটেনশন দিছে, আপনারা দেখবেন। যদি না দেয় তারপর আমাকে বলবেন, আমি দেখবো, অবশ্যই দেবে। যদি না দেয় 1-2টা এক্সটেনশন অ্যাড করলেই দিয়ে দেবে। তো যেটা হচ্ছে দেখেন, জাভাস্ক্রিপ্টের স্ট্রাকচারটা আগে কিভাবে লিখতে হয় এটা বোঝেন। সেটা হচ্ছে যেই কোনো লেখা শেষে অবশ্যই একটা সেমিকলন দিতে হয়। যখন একটা সেমিকলন দিবেন তখন এটা কি হলো, এটা ক্লোজ হলো, মানে ক্লোজ হওয়া মানে এই পুরোটা একটা স্টেটমেন্ট, অর্থাৎ প্রথম থেকে শুরু হয়ে একটা সেমিকলন পর্যন্ত লেখাকেই স্টেটমেন্ট বলে জাভাস্ক্রিপ্টে। তো এইটা একটা আউটপুট ফাংশন। আর ফাংশন কিভাবে লিখতে হয় সেটা এখন চেপে যান, এই যে ফার্স্ট ব্র্যাকেট কেন, এগুলা কেন চেপে যান, সেটা ধীরে ধীরে আমরা দেখব। এখন মনে করেন এইটা একটা আউটপুট দেখার ফাংশন, আর এর শেষে অবশ্যই একটা সেমিকলন দিতে হয়। এই সেমিকলন দিলেই এটা বোঝায় যে এই লাইনটা শেষ, আর এই যে লাইনটা শেষ হয় একে বলে একটা স্টেটমেন্ট জাভাস্ক্রিপ্টের ভাষায়। তো এর মধ্যেই হচ্ছে আপনাকে আপনার ইনপুটটা দিতে হবে। কি দেবেন সেটা আগে আমি প্রথমেই যাই দেবেন দেখেন, তার আগে আরো কিছু কথা ছিল। তার আগে লেখার আগে আরো কিছু কথা হচ্ছে, ডেটা টাইপটা বোঝানো উচিত আপনাদের। ডেটা টাইপ কি, এগুলা প্রয়োজন আপনার লিখেও নিতে পারেন। ডেটা টাইপ মূলত 4 প্রকার হয় জাভাস্ক্রিপ্টের। একটা হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা,
একটা হচ্ছে নাম্বার বা ইন্টিজার টাইপ ডেটা, আরেকটা হচ্ছে অবজেক্ট, আরেকটা হচ্ছে বুলিয়ান। এটা সম্বন্ধে কি আপনাদের কোনো ধারণা, সামান্যতম ধারণা আছে? এগুলো তো বুঝতে পারছি না স্যার, জি স্যার। এগুলো বুঝতে পারছি না। এটা ডেটা টাইপটা কি? ডেটা হচ্ছে আমরা যে বিভিন্ন ডেটা দেখি, বিভিন্ন তথ্য হ্যান ত্যান এগুলা দেখি, এইটার বিভিন্ন টাইপ আছে। যেমন এই যে 0 থেকে 1 2 3 4 এটা এক ধরনের ডেটা। আবার এই যে লেখা দিস ইজ ওয়েব, দিস ইজ ফার্স্ট এমএল, এইগুলা এক ধরনের ডেটা। 0 1 2 3 0 1 এগুলা এক ধরনের ডেটা। আবার কিছু কিছু নাম্বারের সাথে কিছু কিছু লেখা, এগুলা এক ধরনের ডেটা। আবার 1.20 এটা এক ধরনের ডেটা। এইরকম ডেটা আছে, এটার বিভিন্ন টাইপ আছে, টাইপ অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে। স্যার একটি কথা যেমন বলবো, আমরা যেমন HTML এর আউটপুট দেখছিলাম হ্যালো ওয়ার্ল্ড দিয়ে হেডিং এর মধ্যে, ওভাবে দেখিয়ে দেন না স্যার, তাহলে সহজ হবে স্যার। কিভাবে দেখাবো স্যার? ওই যে হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখাই দিলে স্যার আউটপুটটা, HTML ট্যাগের মধ্যে। যেভাবে আমরা HTML এ দেখছিলাম আর কি, আউটপুট হ্যালো ওয়ার্ল্ড হেডিং এর মধ্যে লিখে, হ্যাঁ, ওভাবে দেখা যায় না স্যার? না ওইভাবে দেখা যাবে না। জাভাস্ক্রিপ্টের আউটপুট 4 ভাবে দেখা যায়, 4 ভাবে, তার বাইরে একভাবেও দেখা যায় না। ফার্স্ট হচ্ছে অ্যালার্ট দিয়ে, সেকেন্ড হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, থার্ড হচ্ছে কনসোল ডট লগ, ফোর্থ হচ্ছে ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি ডট ইনার HTML। এই 4 প্রকারের বাইরে কোনোভাবেই দেখা যায় না। এটা জাভাস্ক্রিপ্টের আউটপুট। এখন এই আউটপুট দেখানোর জন্য আপনাকে বুঝতে হবে ডেটা টাইপ গুলা। ধরেন আমি এটা কমেন্ট করে রাখলাম, এটার কমেন্ট কি? জাভাস্ক্রিপ্টের কমেন্ট হচ্ছে ডাবল স্ল্যাশ দিলেই কমেন্ট হয়ে যায়। আমি অ্যালার্ট দিই, ALERT, অ্যালার্টই তো না, অ্যালার্ট ফার্স্ট একটা কোটে সেমিকোলন। এখন কথা হলো, এই অ্যালার্টের মধ্যে আমরা, এটা একটা আউটপুট ফাংশন, এর মধ্যে আমরা আউটপুট লিখবো। এই জন্য আমরা ডেটা টাইপ গেছি। ডেটা টাইপ 4 প্রকার, আবার বলি ডেটা 4 প্রকার। স্ট্রিং টাইপ, এটা জাভাস্ক্রিপ্টের। স্ট্রিং টাইপ নাম্বার বা ইন্টিজার, বুলিয়ান আর অবজেক্ট। স্ট্রিং কি? এই যে আমরা লিখতেছি দিস ইজ আওয়ার ফার্স্ট, এটাকে বলা হয় স্ট্রিং টাইপ। এই রকম লেখা, অ্যালফাবেট লেখাগুলো হচ্ছে স্ট্রিং টাইপ। আর 1 2 3 4 5 অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এইগুলোকে বলা হয় কি? ইন্টিজার বা নাম্বার টাইপ ডেটা। এই ডেটাগুলো ফ্লোটও আছে। ফ্লোট ডেটা কি? হচ্ছে 1.12 1.34, এই পয়েন্ট গুলাকে, পয়েন্ট যেগুলা, এটা হচ্ছে ফ্লোট নাম্বার ডেটা টাইপ। আর একটা ডেটা কি বললাম? অবজেক্ট। অবজেক্ট ডেটা আরো কিছুদিন পরেই বুঝতে পারেন। যেমন কোনো গাড়ির কালার, কোনো গাড়ির মডেল, অবজেক্ট হিসেবে যেটা শো করা হয় ওটা হচ্ছে অবজেক্ট টাইপ ডেটা। আর একটা কি? বুলিয়ান ডেটা। বুলিয়ান ডেটা কি? 0 এবং 1, অর্থাৎ এই যে কম্পিউটার ভাষা কি বাইনারি বোঝে, ট্রু আর ফলস। ট্রু ফলস হচ্ছে বুলিয়ান ডেটা। ট্রু ফলস কি? 1 মানে ট্রু, 0 মানে ফলস। তো আমরা চাচ্ছি যে এইখানে অ্যালার্টের মাধ্যমে দেখবো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো WRLD, হ্যালো ওয়ার্ল্ড নামে এই অ্যাপটা দেখবো। কিন্তু এখন কি দেখতে পারবো? না, কারণ এটা কি? এটা একটা ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ ডেটা অবশ্যই প্রোগ্রামিং, যে কোনো প্রোগ্রামিং এর মধ্যে লিখতে হয়। দেখেন স্ট্রিং মেসেজ, স্ট্রিং টাইপ ডেটা লিখতে হয় কি? অবশ্যই সিঙ্গেল কোটেশন কিংবা ডাবল কোটেশন। সিঙ্গেল কোটেশন কিংবা ডাবল কোটেশনের মধ্যেই স্ট্রিং টাইপ ডেটাগুলো লিখতে হয়, কিন্তু নাম্বারে আর লিখতে হয় না। তো সিঙ্গেল কোটেশন কোথায় দেবেন, ডাবল কোটেশন কোথায় দেবেন, সেটা ধীরে ধীরে বলবো। এটা আগে মাথায় রাখেন। ফ্লোটে দেওয়া লাগে? না না, ফ্লোটে না, শুধু স্ট্রিং। স্ট্রিং টাইপের জন্য স্ট্রিং সাইন দিতে হয়। জি স্যার, বুঝে গেছি। তো এখন কখন কোথায় ডাবল কোথায় সিঙ্গেল দিতে হবে এটা বলবো, আপাতত এটা মাথায় রাখেন। এটা সেভ করেন, সেভ করে দেখি যদি কোনো কিছু ভুল না থাকে আমরা রিফ্রেশ দেই। দেখেন হ্যালো অল চলে আসছে না? এটাই হচ্ছে আমার প্রথম জাভাস্ক্রিপ্ট কোড। এই অ্যালার্ট ফাংশনের মধ্যে এরকমই কাজ করবে। একটা পপআপ আসবে, দেখেন পপআপ আসছে, যে পর্যন্ত ওকে না দেবেন সে পর্যন্ত এখানে রিলোড হতেই থাকবে।
এই আউটপুটের এইটা হচ্ছে সিস্টেম বলেন আর অ্যাকশন বলেন, যাই বলেন, নেচার বলেন, যখনই ওকে দেবেন তখনই রিলোড নেওয়া শেষ হবে। অ্যালার্ট মানে হচ্ছে একটা অ্যালার্ট চিহ্ন সাইন দিবে। এই ক্রমে একরকম, মজিলাতে একরকম, দেখবেন ক্রমে আবার উপর থেকে নেমে আসতেছে সুন্দরভাবে। হয়ে গেল আবার সবখানে কেটে গেল। স্যার রকমারিতেও তাহলে স্যার এরকমই একটা অ্যালার্ট চলতেছে হ্যাঁ স্যার। এই দেখেন, এইটা দেখেন ওই উপর থেকে নেমে আসতেছে, আবার রিলোড দেন, আবার দেন, এই যে উপর থেকে নেমে আসবেন, এই যে অ্যালার্ট। ওকে দেন, দেখেন ওকে দেওয়ার পরে এই সাইডটা রান হচ্ছে, তার আগে কখনোই রান হয় না, দেখেন কিছুই নাই। এইটা রকমারিতে এরকম হচ্ছে একটা হচ্ছে তার মানে। অ্যালার্ট আউটপুটের কাজ। তো একটা দেখলাম, আরো দুই তিনটা দেখি। আরেকটা কি বলছিলাম, আউটপুট। স্যার এই অ্যালার্টটা যদি কোনো ইমেজ দেয় দিতে যায়, ইমেজ দিবেন পারেন, দিতে রকমারিতে পারেন। একটু ঘুরে আসেন আপনি স্যার, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি স্যার এটা বোঝা যাবে। বুঝি না, স্পষ্ট করে ধীরে ধীরে বলেন। আর রকমারি থেকে একটু জান স্যার। ওকে, না ইমেজ দিলে দেওয়া যাবে তো, ইমেজ সহজ। র কো মা। ROKOMARI স্যার ইমেজটা ডট কি কম। কি টাইপে গণ্য হবে স্যার? ইমেজ ট্যাগ দিয়ে HTML ট্যাগ জাভাস্ক্রিপ্টে লেখা যায় তো, ইমেজ ট্যাগ দিয়ে ইমেজ দিয়ে দিয়ে দেবো সরাসরি। দেখছেন এটা 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 না স্যার? ও এই যে যেটা আসলো, ও স্যার জি এটা স্যার। হচ্ছে একটা প্লাগইন ইউজ করছে এনারা। দাঁড়ান, আবার স্যার মেইন ডোমেনে যান স্যার, আপনি তো স্যার বুকে সরাসরি ওরা ইন্ডেক্সে বুকই দিছে। এটা মনে হয় লগ ইন স্যার। করলেই সে মেইন ডোমেনে নেবে, তাছাড়া সে বুকেই নেবে। সাইন ইন দিছে। হ্যাঁ ওইটা যেটা বললেন ওইটা হচ্ছে আপনার প্লাগইন, তবে জাভাস্ক্রিপ্ট দেওয়া এইরকম ইমেজও দেওয়া যায়। এটা ধীরে ধীরে আসি আমরা। তখন হচ্ছে HTML এ ইমেজ ট্যাগ দিয়ে দিতে হবে। এখন জাভাস্ক্রিপ্টের মধ্যে ইমেজ ট্যাগ, HTML ট্যাগ কিভাবে দেবো এটাও আসবো। তো একটা গেল, এখন আসি সেকেন্ডটাতে। বলেন আর একটা আউটপুট কি, জাভাস্ক্রিপ্টে একটা আউটপুট দেখার জন্য আরেকটা ফাংশন কি, ডকুমেন্ট ডট রাইট, CUMENT, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাইডি। WRIT। হ্যাঁ স্যার গেট এলিমেন্ট বাইডি একটা আছে না বললেন? হ্যাঁ ওইটাও আছে, ওইটাও দেখবো। সেমিকলন দিয়ে স্টেটমেন্ট ক্লোজ, সেমিকলনের একটা ইতিহাস আছে, হিস্ট্রি আছে, সেটাও বলবো। তো ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে একটা আউটপুট, এটা আবার আউটপুট কিভাবে দেখাবে, হ্যালো অলটা কপি করি। আচ্ছা এটার মধ্যে নাম্বার দে, হইলো, আসবে স্যার কিছু? নাম্বারে তো কোটেশন লাগে না স্যার, কারণ স্ট্রিং লাগে না স্যার, নাম্বারে কোটেশন লাগে না, নাম্বারটা স্ট্রিং না, নাম্বারটা ইন্টিজার হচ্ছে টাইপ। ইন্টিজার, ইন্টিজার টাইপ। ইন্টিজার কিংবা নাম্বার টাইপে স্ট্রিং সাইন লাগে না, কিন্তু তারপর আসবে, তারপরে কিন্তু আসবে। আচ্ছা সেগুলো একটু অ্যাডভান্স লেভেলে পরে দেখাবো। দেখেন এইরকম দিলাম, সেভ দিলাম, চলেন দেখি। ওই এটা রিফ্রেশ দেন, এই যে ঘুরতেছে। প্রথমে আমার কি হ্যালো ওয়ার্ল্ডটা কাজ পেতে, ওকে না দেবন তো এখানে শো করবে না, ওকে দিলাম, দেখেন আমার শো করতেছে। ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডির এইরকমই একটা নিয়ম, যে সে সরাসরি ব্রাউজারে শো করায় দেবে। বুঝাইতে পারছে? এক একটা আউটপুটে কিন্তু এক এক ধরনের বৈশিষ্ট্য নিয়ে কাজ করতেছে। আরেকটা আছে কি, কনসোল ডট লগ, লগ। এটার মধ্যে কি দেবো, এটার মধ্যে দেই স্যার ওই আমি এখানে, চলে কি দিলাম, এটা প্রথমে আসবে, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে তো না, চলে জি স্যার। সেভ দিলাম, ওকে দিলাম, এটা কই, আমি এখানে কই,
বলেন তো কই গেল এটা? স্যার এটা তো দেখা যাবে না। কেন এটা দেখা যাবে না? কনসোলে রান হচ্ছে মনে হয়, ওই কালো করে একটা প্রোগ্রামিং এরিয়া আছে। কনসোল কোথায়? স্যার এটা তো রান হওয়া দেখা যাবে না বললেন স্যার। হ্যাঁ, না দেখা না গেলে আমি কাজ করব কিভাবে? দেখা তো যাবেই। কোথায় দেখা যাবে? এক ভাই বলল স্যার এটা কনসোলে রান হচ্ছে। দেখা ইন্সপেক্ট করলে না ওখানে যায় যে কনসোল ওগুলো আসে যে কাজ স্যার, করেছে। একজন সে বললে ইন্সপেক্ট বুঝতে পারবে। করলে হ্যাঁ, ইন্সপেক্ট করলে কনসোল আসে না একটা নিচে। ইন্সপেক্ট করলেই কনসোল আসে। এই যে দেখেন কনসোল, এখানে ক্লিক করেন, দেখেন আমি এখানে আউটপুট। কনসোলের কাজ হচ্ছে আপনার ব্রাউজারে শো করে না। এই কনসোলের কাজটা কি, কেন এটা দিছে? এটা দেওয়ার কারণ হচ্ছে, ধরেন ডেভেলপাররা অনেকগুলা কাজ করছে, এখন সবগুলো দরকার নাই, আবার পরে দরকার, এগুলো কি ফেলে দেবে? কিংবা কোন একটা আউটপুট দেখার আমার দরকার, যে এটার আউটপুট কি হবে সেটা শুধু আমিই দেখতে পারবো ডেভেলপার, কিন্তু আমার ব্রাউজার যে ইউজার সে দেখতে পাবে না, অর্থাৎ ফ্রন্ট এন্ডে আসবে না। এই ক্ষেত্রে সে কনসোলে রাখে। ওগুলো কিংবা কমেন্ট করে রাখলে হয় না? কমেন্ট করে রাখলে হয়, এক একটার কাছে এক এক রকম আছে। কমেন্ট করে রাখলেন, ধরেন 100 লাইনের মধ্যে 5 নাম্বার লাইনে আপনি কমেন্ট করে রাখলেন, এখন আপনি খুঁজবেন কমেন্ট আপনি কোন লাইনে রাখছেন। ধরেন 1000 লাইনের মধ্যে 700 নাম্বার লাইনে কমেন্ট করে রাখলেন, খুঁজবেন? স্যার ধরেন আমি একটা জিনিসের মানে এই কোডটা করলে কিভাবে পরীক্ষা করতে চাচ্ছি, এটার জন্য কনসোল ব্যবহার করা যাবে? হুম, এইরকম কাজের জন্য ব্যবহার করে। ধরেন 700 নম্বরে রাখলেন, এখন কনসোল রাখলে কি হবে সেটা আপনি এসে সরাসরি এসে কনসোলে ক্লিক করলেই দেখতে পারতেছেন। আর 700 নাম্বার খুঁজবেন, এটা একটা প্রবলেম। কোনো কিছু যদি পরীক্ষা করতে চান কিন্তু ব্রাউজারে শো করতে চান না, সেই ক্ষেত্রে কনসোল ব্যবহার করতে হয়। আর সবচেয়ে বড় কনসোলের কাজ হচ্ছে বিভিন্ন ইরোর থাকে। জাভাস্ক্রিপ্টে দেখেন এমনি ইরোর, প্রচুর ইরোর আসে ভাই, মানে খুব সেনসিটিভ একটা ল্যাঙ্গুয়েজ, ঝামেলার ল্যাঙ্গুয়েজ। ইরোর খাইতে খাইতে মরে যাইবেন, তখন এই কনসোলে এসে আপনি ইরোর গুলা দেখতে পারবেন। স্যার এরর কি লেখার ভুলে আসে নাকি স্যার এমনিতেই লেখার আসে? ভুলে আসে, সিস্টেমেটিক্যাল ভুলে আসে, বিভিন্ন যেই ভুলে আসবে এইখানে মোটামুটি বলে দেবে। সেমিকলন দেখি, দাঁড়ান এই দেখেন, আমি ধরেন এইখানে সেমিকলন দিলাম না, দেখি কি হয়। এটা আমি দেই না, কেটে দেই আমি। প্রথমটা রিড করছে, তারপরে এইটা রিড করছে, তারপরে কি হয়, কনসোল ডট লগে এসে ভুলটা ধরে নাই। ভুলটা ধরে নাই কারণ কি? ভুলটা ধরে নাই কুকিজ কারণ, থেকে এটা দিচ্ছে স্যার। হ্যাঁ, ভুলটা ধরে নাই কারণ হয়েছে ব্রাউজার ইন্টেলিজেন্সির মাধ্যমে কিছু ধরে রাখে, এটা আমার ভুল হয়েছে এইখানে বুঝতে পারে, কারণ ব্রাউজার বুঝতে অনলি সিম্পল 3 লাইন কোড, 3 লাইন সে বুঝতে পারে। যদি অনেক তাহলে কোড স্যার হবে, প্রাইভেট উইন্ডোতে নেন স্যার, হ্যাঁ প্রাইভেট উইন্ডোতে নিলে তখন হয়তো বুঝে যাবে হয়তো। হ্যাঁ, আমরা ধীরে ধীরে এগুলা প্রচুর দেখবো, এত অধৈর্য হবেন না, প্রচুর দেখবো আমরা, এই রোডটা আমাদের অনেক খাই। লাইটিং বন্ধ করে দিবেন। তো এই হচ্ছে কাজ। আর একটা আউটপুট আছে না, মোটামুটি আজকে আইডিয়া দিচ্ছি, বুঝলেন? আরেকটা আউটপুট হচ্ছে document ডট গেট 11 বাই আইডি ডট ইনার এচটিএমএল। এইখানে হচ্ছে কাহিনী, এইখানে কাহিনীটা কি, এই আউটপুটটা কিভাবে দেখে। ধরেন আমি একটা ইনপুট, এইখানে ইনপুট আউটপুটের কাজ, ধরেন দাঁড়ান, আমি এগুলো অফ করে রাখি, এই অ্যালার্ট ম্যালার্ট বারবার ভালো লাগতেছে না। এই আউটপুট দিয়ে কি করে, এই আউটপুট দিয়ে ধরেন আমি এইটার মধ্যে, এইটা যা লেখা আছে আছে, আমি বাইরে থেকে জাভাস্ক্রিপ্টে একটা কোড এর মধ্যে রান করাবো, অর্থাৎ এর মধ্যে যা আউটপুট আছে আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি জাভাস্ক্রিপ্ট থেকে যে আউটপুট দেবো এইখানে সেই আউটপুটটাই রান হবে। একটু ওয়েট করেন আপনারা। কি যেন বলতেছিলাম, সেটা হচ্ছে এই যে ইনপুট, এই আপনারা যদি ওয়ার্ড পেজে কাজ করেন কিংবা যে কোনো ওয়েবসাইটে কাজ করেন, দেখবেন নিচে কপিরাইট ইস্যুস থাকে, যে কপিরাইট বাই অমুক তমুক। ইনস্পেক্ট 11 করে দেখেন, ওইখানে কিন্তু এইচটিএমএল এর মধ্যে ওই লেখাটা নাই। যদি আপনার ট্রাই করে থাকেন তাহলে বুঝতে পারবেন
যে কোনো একটা ওয়েবসাইট ওইটা আপনি পুরোটাই ক্লোন করে নিয়ে আসবেন কিংবা ক্র্যাক করবেন। তো এই ক্ষেত্রে দেখবেন কি যে কপিরাইট ব্রাউজারে শো করতেছে, কিন্তু আমি ইনস্পেক্ট এলিমেন্ট কিংবা ওর HTML ফাইলে যা দেখি ওইখানে তো নাই। তাহলে এটা কোত্থেকে আসলো? এইটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে ওর মধ্যে বাইরে থেকে ধরেন 200-300 না সরি এত হয় না, 50-30-40টা ফাইল হলো, ওর মধ্যে অনেক হাজার হাজার কোড। তো এই ফাইলের মধ্যে যে কোনো এক জায়গায় এইরকম একটা কোড কপিরাইট লিখে এই কোডটা কোনো এক জাভাস্ক্রিপ্টের সিস্টেমে নিয়ে আপনার ব্রাউজারে ওইখানে শো করে দেয়, যেন কেউ এই কপিরাইটটা চেঞ্জ করতে না পারে। এটা হচ্ছে বিজনেস। এরকম কি কারো কোনো আইডিয়া আছে? না স্যার, আইডিয়া নেই। না। চলেন এইরকমই কাজই আমি এখন করব। সেটা হচ্ছে ব্রাউজারে আমার যাই থাকুক সমস্যা নাই, আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এমন একটা কোড লিখব, তার মধ্যে এমন একটা আউটপুট দেবো যে আউটপুটটা এইখানে সেই হবে। এখন কি দেখাচ্ছে আমার? এখন দেখাচ্ছে দিস ইজ আওয়ার ফার্স্ট জাভাস্ক্রিপ্ট কোড। আমি এটা দেখতে চাচ্ছি না। এটার জন্য আমার একটা আউটপুট আছে, সেটার নাম হচ্ছে ডকুমেন্ট ডট গেট। এই দেখেন এইখানে আবার কথা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই এটা আইডি। বরবাদে দিতে হবে স্যার। এইটা লেখার কি ধরন, লিখছে কিভাবে? এটা যদি আপনি ছোট বড় হাতের অক্ষরে দেন তাহলেও কাজ করবে, তাই তো না? তাহলে এই লেখাগুলো চেঞ্জ করে আমি ছোট বড় হাতের দিলাম, কাজ করবো তো? জি স্যার, করবে না। করবে না স্যার। কেন করবে না? জানি না স্যার, স্যার স্যার একটা নিয়ম আর কি হয়তো স্যার, ওই কারণে এটা সাজেস্ট করতেছে। আপার কেস লোয়ার কেস তো প্রবলেম। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ বলতে যেখানে বড় হাতের ই আছে ওইখানে বড় হাতের ই লাগবে, যেখানে ছোট হাতের ই আছে এখানে ছোট হাতের ই লাগবে। আর এইগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ফাংশন। এই ফাংশনটা বড় হাতের ই দিয়েই করছে, বড় হাতের বি দিয়েই করছে। আপনি যদি ছোট বড় দেন কাজ করবে না, কারণ এটা কেস সেনসিটিভ। ও বুঝতে পারে কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের। এই কারণে বড় হাতের দিয়ে করলে বড় হাতের লাগবে, ছোট হাতের দিয়ে করলে ছোট হাতেরই লাগবে। আর এই পদ্ধতি লেখার নাম কি জানেন? এটাকে বলা হয় ক্যামেল কেস। ক্যামেল কেজের প্রথম ওয়ার্ডটা হবে তিনটাই ছোট হাতের, মানে তিনটা না, প্রথম যাই ওয়ার্ডটা থাকুক। সবগুলোই ছোট হাতের, তারপরের ওয়ার্ডটার প্রথমটা বড় হাতের, সবগুলো ছোট হাতের, তারপরেরটার প্রথমটা বড় হাতের, তারগুলো ছোট হাতের, তারপরের ওয়ার্ডটার প্রথমটা বড় হাতের, তারপরের গুলো ছোট হাতের। এই রকম ওয়েকে বলা হয় ক্যামেল কেজ ওয়ে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্যামেল কেজ ওয়ে লেখাই হচ্ছে প্রোগ্রামারদের জন্য একটা ভালো লাগার জায়গা। এই কারণে হচ্ছে মোটামুটি যত ফাংশন দেখবেন সব ক্যামেল কেজ আকারেই লেখা হয়। স্যার মাঝখানে কোনো স্পেস হবে না? না, স্পেস স্পেস হলে তো ছাড়া? অন্য ইয়ে হইলো। তো এই রকম তো গেল। আউটপুটটা পুরোটা কি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে একটা ফাংশন ডট কি ইনার HTML আই ডবল এন ইয়া। দেখেন ইনার HTML অফ ক্যামেল কেস, ইনারটা ছোট হাতে, না এটা ক্যামেল কেস না, এটা এইরকম একটা ফাংশন লিখছে ইনার, তারপর HTML-টা বড় হাতে, আইডি ডট ইনার HTML। এইটা হচ্ছে পুরোটা একটা আউটপুট। এখন কথা হলো এইটার মধ্যে কিভাবে আমি কোনো একটা তথ্য লিখবো যেটা এইখানে শো করবে, এটা ধরার জন্য আপনার কিভাবে কাজ করতে হবে। দেখেন এখানে কি লিখছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে গেট এলিমেন্ট বাই আইডি, একটা এলিমেন্টের আইডি ধরো, তুমি গেট করো, আইডি ধরো। কিভাবে ধরো? এইখানে একটা আইডি লিখবো আমরা, আমরা আইডি ধরা শিখছি না? সেম ওয়েতে একটা আইডি লিখবো। এখন এই আইডিটা কই পাবো? এই আইডিটা হচ্ছে পাবো যেইখানে আমরা যেই ট্যাগ কিংবা যেই ডিপ কিংবা যার মধ্যে যেই এলিমেন্টের মধ্যে আমরা কোনো কিছু ঢুকাইতে চাই সেই এলিমেন্টটাকে একটা আইডি ধরবো। এই যে এখানে একটা আইডি ধরলাম, ক্লাসও হয় কিন্তু। আইডি দিয়ে আপনাদের শিখি, আইডির নাম দিলাম কি দেবো? আইডির নাম ধরো। ধরো, একটা আইডির নাম দিলাম। এখন এই ট্যাগটা আমি এই জাভাস্ক্রিপ্টের মধ্যে কিভাবে ধরবো? ধরার জন্য এই আইডিটা ধরবো, কারণ এখানে আমি বলেই দিছি গেট এলিমেন্ট বাই আইডি। এই আইডি ধরা এইখানে ধরলাম, কিন্তু কথা হলো HTML এর এই ট্যাগ ক্লাস কিংবা যাই লেখেন
জাভাস্ক্রিপ্টে এসে সবগুলাকেই অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে, না হলে কাজ করবে না। অর্থাৎ এইচটিএমএল এর ডিপ বলেন, ক্লাস বলেন, ট্যাগ বলেন, যাই বলেন সব আমার কোটেশনের মধ্যে লিখতে হবে জাভাস্ক্রিপ্টে এসে, এটা মাথায় রাখবেন। তো এখন কি হলো, যখন ওই যে আমার আইডিটা যদি আমি নাম্বার দিই, ধরেন 1 দিলাম, আইডি 1, তাহলে দিলাম, কোটেশন দিতে হবে? অবশ্যই দিতে হবে। তখন তো কোটেশন এটার স্ট্রিং থাকলো না, এটা তো আর স্ট্রিং থাকলো না, এটা তখন একটা আইডি হইলো। জি, এই যে দিলাম, এটাও হবে। তো আমরা আগের অবস্থায় যাই। এখন কথা হলো যে কি, এইটা আমরা ধরছি, এখন এইটার মধ্যে আমরা পাস করব, কি পাস করব, আমাদের লেখা। এটা পাস করার জন্য এই যে ইনার এইচটিএমএল ভিতরে পুশ করো। কি পুশ করো? এই পুশ করার জন্য এখানে আপনার কি করতে হবে, অনলি একটা ইকুয়াল সাইন দিয়ে যা দিবেন সেটা ওর মধ্যে যাবে। কি দেবো আমরা, স্ট্রিং দেবো, এই কারণে অবশ্যই কোটেশন দিতে হবে। দিস ইজ চেঞ্জ টেক্সট দিলাম, দেওয়ার পর অবশ্যই কি দিতে হবে, একটা সেমিকোলন। দেখেন এখন যদি আমি রিফ্রেশ দেই কি হবে বলেন তো? এটা চেঞ্জ হয়ে যাবে স্যার। তাহলে আউটপুট পাল্টে যাবে স্যার। চলেন দেখে আসি। দিস ইজ আওয়ার চেঞ্জ টেক্সট। আমি যদি ইন্সপেক্ট 11 করি কি দেখায়, হেডিং দেখেন, এই হেডিং এ কি এটা লিখছিলাম? না স্যার, না, এটা হেডিং এর মধ্যে আমি লিখছিলাম কি, এইটা দিস ইজ হচ্ছে আওয়ার ফার্স্ট এটা যেমন, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট। দিস ইজ আওয়ার ফার্স্ট জাভাস্ক্রিপ্ট, সেটা চেঞ্জ হয়ে এইটা হয়েছে দিস ইজ আওয়ার চেঞ্জ হেডিং। তো আমরা একটা ইয়ার মধ্যে অন্য একটা ইয়ার চেঞ্জ ঢুকা দিতে পারি। এখন কথা হলো, আচ্ছা স্যার, আমরা তো চেঞ্জটা তো মনে করেন না স্যার, আমরা এই যে স্টু দেখবো না না, একটা নিছি। না না স্যার, সেটা না, আমরা যে স্টু একটা নিছি, তো ওইটার মধ্যে চেঞ্জের লেখাটা লিখে দিলে হইতো স্যার। ওই জাভাস্ক্রিপ্ট আর এক্সট্রা কোড নেওয়া দরকার কি স্যার? দেখেন এইটার মধ্যে চেঞ্জ লেখাটা লিখে দিল, ঠিক আছে, আপনি এর মধ্যে অন্য কিছু লেখেন, আবার লিখে আবার রিফ্রেশ দেন, এটাই আসবে। এটাও বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা চাচ্ছি কি, আমাদের কোড ছিল হচ্ছে এইটা এইটা, আর আমরা এটা ঢুকাচ্ছি, এখনো আমরা তো ঠিকভাবে করি নাই। আমরা জাভাস্ক্রিপ্টে এই কোডটা দেখবো না, আমরা এই কোডটা না দেখে অনলি এই কোডটাই দেখবো, কিন্তু আমার ব্রাউজারে শো করবে এইটা। আপনি বলতেন এইটা এর মধ্যে লিখে দে, হবে তো, হবে না কেন? কিন্তু কথা হলো আমি তো এইখানে আমার এই কোডটা লিখবো না, আমি বাইরে থেকে নিয়ে আসব, যাতে এই কোডটা কেউ সেন্স না করতে পারে। এই জন্যই তো আমি এটা করতেছি, বুঝাইতে পারছি? স্যার আপনাকে আমি কালকে এটা জিজ্ঞাসা করছিলাম স্যার, কেউ আমাদের কোড ফাইলে কি করতে পারবে স্যার? এটা তো চেঞ্জ করলে আমাদের সমস্যা কোথায়? আপনার যে ফাইল পাইলে কেউ কি করতে হয়, এইচটিএমএল ফাইল নিয়ে কে কি করবে? জি স্যার, সেটাই তো, এটা চেঞ্জ করে সে কি করবে স্যার? এটা চেঞ্জ করবে বা কেমন? এটা শুধু তো চেঞ্জ করলে তো ওর কাছেই থাকবে শুধু এটা স্যার। আপনারা ওয়েব হোস্টে ঢুকছিলেন? ওয়েব হোস্ট না স্যার। ওয়েব হোস্ট একটা হোস্টিং ডোমেন, ফ্রি হোস্টিং ডোমেন সাইট, 1 বছরের জন্য করে দেয়। স্যার আমি ওইখানে দেখবেন, আমি ওয়াইম হোস্টটা পুরো কপি করে ফেলেছি স্যার। হ্যাঁ ওই তো 1 বছর, দেখবেন 1 বছরের জন্য দেয়, কিন্তু আপনার ওইখানে আপনার সাইট রাখতে দেয়, ডোমেন হোস্টিং সহ সব দেয়, কিন্তু নিচে দেখবেন কপিরাইট ওয়েব হোস্ট নামে ছোট্ট একটা স্টিকার লেখা থাকে, ওইটা চেঞ্জ করতে পারবে না যে পর্যন্ত না আপনি না কেনেন। এখন যদি আপনি ওই কোডটা কপি করে ওইখানে চেঞ্জ করে দেন, তাহলে ওর কপিরাইট ইস্যু কিছু থাকলো, ওর বিজনেসটা চলে গেল না? জি স্যার, বুঝতে পারছি স্যার। দেখবেন অনেক ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম দেয়, কিন্তু নিচে কপিরাইট বাই ওয়ার্ডপ্রেস কোম্পানির নাম দেয়। ওটা আপনি চেঞ্জ করতে জানেন তো, পারেন কিনা দেখেন তো। এখন যদি সরাসরি ওইটা এইচটিএমএল কোডের মধ্যে দিত, আপনি তো নিমেষেই চেঞ্জ করে দিতে পারতেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই কারণে এটা আমি বাইরে থেকে নিয়ে আসি। আর আপনি যে বলেন আপনার ওয়েবসাইট, ওয়েবসাইট পায় কি করলো, আপনার এইচটিএমএল সিএসএস কপি করলো, কপি করে আপনার মতো একটা ওয়েবসাইট নয় করলো, কিন্তু ওটা তো ওয়েবসাইট না, ওটার পুরোটা ব্যাক এন্ডে তো কাজ করতে হবে। আর ব্যাক এন্ডের কোড তো কখনোই পাবে না,
জিন্দেগিতেও পাবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার ডেটাবেজে ঢুকতে পারতেছে। তো এই হচ্ছে কাজ। তো কোথায় যেন কি করতেছিলাম, ভুলেই তো গেলাম। এটা চেঞ্জ করতেছিলেন স্যার, দিস ইজ চেঞ্জ হুম। এটা। এখন কথা হলো এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা সিএসএস দিয়ে কালার চেঞ্জ করছেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন না? করা যায় তো নাকি? ভাই কালার চেঞ্জের কথা বলেন না, বলছিলেন মানে এইটা কেউ কপি করতে পারবে না ওরকম করে মানে সেটিংটা করবে। ও এখন এটা দেখা যাচ্ছে, সেটা দেখা যেতে পারবে না হুম। কোড এডিট করার সময়। দেখেন আমার এইটা তো কোড এডিট করলে সে কি করবে? কোড এডিট করলে এই কপিটাই কপি করবে না? এটা তো আমি ইন্সপেক্ট করে দেখতেছি। যখন এটা আমি লাইভে রাখবো তখন আমার এই এইচটিএমএল ফাইলটাই দেখতে পারবে, আমার এই ফাইলটাই দেখতে পারবে তখন। আর এটা তো আমার জাভাস্ক্রিপ্টে যাচ্ছে, এটা তো আমি এইভাবে রাখবো না। তো এই কারণে সে কি করবে, এই ফাইলটা দেখতে পারে, এটা চেঞ্জ করতে পারবে না। আরো কিছু কাজ আছে এটার জন্য, সেটা ধীরে ধীরে করব। যেমন এই যে ফর্ম ভ্যালিডেশনের বিষয়টা আছে, সেটা আমরা ধীরে ধীরে জাভাস্ক্রিপ্টে গেলেই করব। তো আমি আপাতত কিছু পরিস্থিতি দিচ্ছি এটার সাথে। আর এই চেঞ্জটা আমি হচ্ছে সে আমার এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা এখানে দেখতে পারবে না। এখন তো সে দেখতে পারতেছে ইয়াতে, কিন্তু কোড এডিটরে যে দেখতে সরি, যে যখন ক্র্যাক করবে কিনা ইনস্পেক্ট 11 করবে তখন সে দেখতে পারবে না। এটার কারণ হচ্ছে সে আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমি এটা যখন আমি লাইভে রাখবো তখন এইটা আর শো করবে না। অর্থাৎ আপনি যখন এই যে ডেটাবেজ হোস্টিং এ রাখবেন, সি প্যানেল যাকে বলে সোজা বাংলায়, শো করতে পারবেন না। তো এটার আরো কিছু কাজ আছে, ধীরে ধীরে আরো দেখবো, অধৈর্য হবেন না। তো আমরা একটা ওভারভিউ দিচ্ছি, সেটা হচ্ছে এইটাতে একটা বাটন, মানে এটা এরকম থাক যে এটা দেখাবে এইটাই, তবে একটা বাটন থাকবে, সেটাতে ক্লিক করলে এটা চেঞ্জ হবে। এটা করলে হয় না? তার আগে আমরা একটু দেখে আসি যে এটার কালার চেঞ্জ করা যায় কিনা। এটার কালার চেঞ্জ করতে হলে আপনাকে কি করতে হবে সেটার জন্য, আচ্ছা আমি লিখি, এটার জন্য আপনার কি করতে হবে, ডকুমেন্ট ডট গেট 11 বাই আইডি, অর্থাৎ আমি এই আইডিটা প্রথমে ধরবো। এইটা আমি ইনপুট হিসেবে কিন্তু ধরতেছি এই আইডিটা। 18 টাকা। ধরলাম। এখন এই আইডিটা ধরার সাথে এইটাকে আমি কি করব, কালারটা চেঞ্জ করব। এই কালারটা চেঞ্জ করার জন্য আমার কি করতে হয়, সিএসএস। আর সিএসএস এর ট্যাগ কি, স্টাইল। এই জাভাস্ক্রিপ্টে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট রাখছে, এটাকে ইভেন্ট বলা হয়। জাভাস্ক্রিপ্টে অ্যাট্রিবিউট না বলে ইভেন্ট বলা হয়, STYL, স্টাইল। স্টাইল ডট কি, এইখানে এখন কি চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ সবই চেঞ্জ করবেন। যখন স্টাইলটা আসবে তখনই ও বুঝে যাবে যে এটাকে এখন সিএসএস করবে। তাহলে আমি কালার চেঞ্জ করলাম, কালার লিখে এরপর আর হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এগুলা না দিয়ে দিতে হয় আপনার ইকুয়াল, তারপরে কোটেশনের মধ্যে যেই কালারটা দেবেন সেটা। আমি রেড দিলাম, রেড দিয়ে সেমিকোলন দিলাম। দেখি এখন একটু রিফ্রেশ দেই, দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, এইখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার লিখে দেবেন। লিখে আসে না, ব্যাকগ্রাউন্ড কালার। স্যার একই সঙ্গে ব্যাকগ্রাউন্ড এবং কালার দুটোটাই করা অবশ্যই যাবে? করা যায়, অবশ্যই করা যায়। এটা আপনাদের হোমওয়ার্ক। একটু চেঞ্জ করতে হবে, দেখেন হয়ে গেল এটা। এখন আমি যেটা কালার দিই, কালার দিলেই ভালো লাগে। দেখেন আবার এইটা কি হয় লিখছে, প্রত্যেকটাই কিন্তু ক্যামেল কেজ আকারে লিখছে। ব্যাকগ্রাউন্ড একটা ওয়ার্ড, তারপরের ওয়ার্ডই বড় হাতের। যদি 3 অক্ষরের ওয়ার্ড হয় তাহলে তারপরটাও বড় হাতের ক্যামেল কেজ হইতে।
আর আমরা সিএসএস কিভাবে করছি, মাঝখানে একটা হাইফেন দিয়ে। কিন্তু স্ট্রাকচার গুলা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ স্যার, কোনটাতে স্যার ক্যামেল কেস হবে স্যার, কোনটাতে নরমাল হবে স্যার, ওইটা কেমনে ধরবো? এইটাই হচ্ছে করতে করতে বুঝতে হবে। এটা কিভাবে শিখবেন, এটা তো সেখানে কোনো নিয়ম না, মানে ওয়ে নাই। এটা আপনার করতে করতে বুঝতে হবে। তবে কিছু ওয়ে আছে, যেমন যে কোনো ফাংশন ক্যামেল কেস হয়, আপনার সিএসএস এর যে কোনো এইগুলা অ্যাট্রিবিউট গুলা, প্রপার্টিজ গুলা ক্যামেল কেস হয়। আর কিছু কাস্টম ফাংশন আছে, যেমন এটা একটা ফাংশন, এটা কিন্তু ক্যামেল কেস না। এই ফাংশন গুলো আপনার করতে করতে মুখস্থ করতে হবে, না হলে হবে না। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার প্রথমে ওইটাই দেখাক। কোনটা দেখাবে? প্রথমে আমার এই লেখাটাই দেখাক, কিন্তু আমি বাটনে ক্লিক করলে এই কালারটা একটু চেঞ্জ হবে। এইটা আমি কিভাবে করতে পারি? একটু আইডিয়া দেন বাটন তো। ট্যাগ নিবেন স্যার, বাটন ট্যাগ নিয়ে স্যার ওইটাই গেট এলিমেন্ট আইডি দিয়ে স্যার বাটন ধরে স্যার হ্যাঁ, ওভারলের মতো করে স্যার কালারটা চেঞ্জ করে দিবেন আর কি স্যার। বাটন ধরে কি ওভার করব? স্যার বাটন ধরে তো স্যার একটা বাটন ধরবেন, বাটন ধরে এই কালারটা দিবেন স্যার। তো এরপরে স্যার গেট এলিমেন্ট আইডিতে বাটনটা ধরে হুম, আবার কালারটা চেঞ্জ করে দিবেন আর কি স্যার। আচ্ছা, স্যার আপনি ওভার যেভাবে, সিস্টেমটার মতো আর কি স্যার বলতে। বুঝি নাই। স্যার আমরা প্রথমে যেভাবে রাখি স্যার, হোভার করলে ওইটা আরেক রকম হয়ে যায় স্যার, ওই হুম, সিস্টেম বলতেছি আর কি স্যার। বুঝতে পারছি। দেখেন, আপনি যেভাবে বলেন সেভাবে করার ট্রাই করি। আগে নর্মালি আমরা ট্রাই করি। সেটা হচ্ছে, এইখানে একটা বাটন নেই, আমি BUTTON বাটন, বাটনের মধ্যে লিখলাম CLICK, ক্লিক। এখন এই আইডিটা আমি এইখানে না ধরে কি করব, এই বাটনে দেবো, তাই তো? জি স্যার। বাটনে ধরলাম। এখন এইখানে কি বলছে, ডকুমেন্ট ডট গেটিলেন বাই আইডি, এই ধরো ধরো কি এই আইডিটাকে ধরছি আমি, ইনার এসটিএমএল অর্থাৎ। তাইলে এখন এইখানে ক্লিক করলে কি হবে, এই বাটনের মধ্যে কিন্তু এটা ঢুকতেছে। দেখি, চলেন তো সেভ দেন। এই যে একটা বাটন আসলো, বাটনে ক্লিক করেন, বাটনের মধ্যে সরাসরি এটা ঢুকে গেছে। দেখেন, দিস ইজ, এখানে লিখছিলাম কিন্তু আমরা ক্লিক, কিন্তু এইখানে সে দিস ইজ চেঞ্জ টেক ঢুকে গেছে। সরাসরি এখানে ক্লিক আসেই নাই। তো আমি তো এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি ওইখানে একটা ক্লিক লেখা আসবে, ওইখানে ক্লিক করলে হয়তো এর মধ্যে আসবে, কিংবা হচ্ছে এইটা চেঞ্জ হবে। বলেন এইটা কিভাবে করতে পারি আমি? এইটা করার জন্য অন ক্লিক নামে একটা অ্যাট্রিবিউট আছে আমাদের, বুঝতে পারছেন কি আছে? অ্যাট্রিবিউট। তো এইটা দেখাবো ব্রেকের পর এসে। এটা মাথায় রাখেন, অন ক্লিক নামে অ্যাট্রিবিউট আছে। যদি আপনি একটু ট্রাই করেন, দেখেন, চেষ্টা করেন, আমি সোর্স ধরে দিলাম, অন ক্লিক নামে অ্যাট্রিবিউট দিয়ে এই কাজটা আমরা করব। স্যার মোট কথা স্যার এখন থেকে মাথার উপর দিয়ে প্রচুর জ্বর যাবে। যাবে, কেবল তো শুরু। তার আগে হচ্ছে, আপনারা যারা ফাইবারে অ্যাকাউন্ট করেন নাই, গিগ করেন নাই, কালকে শুক্রবার আছে, কালকের মধ্যে সব কমপ্লিট করে add করবেন। যদি ভিডিও করতে না পারেন তারপরে করবেন, ধীরে ধীরে ওইগুলার কাজ করবেন, এডিট করবেন, কাজ করবেন। আর আর অনেক দিনে থাকবে। ছবি, নিজের ছবি না দিলে কি প্রবলেম হবে স্যার? না, প্রবলেম কেন হবে? দিবেন না, ইচ্ছা হলে আচ্ছা দিবেন, ঠিক ইচ্ছা আছে না স্যার। হলে দিবেন না। জি স্যার। স্যার ওই ইমেজ হোস্টিং এর যে এটা দেখালেন, কোনো ইমেজই তো হোস্ট হচ্ছে না। কেন স্যার? কিছু বুঝতেছেন, এখানে বলতেছে একটা লেখা উঠতেছে ফেইল্ড। চলেন একটু শেয়ার দেন তো স্যার। স্যার স্যার ফ্রি ওটাতে না দিয়ে হোস্টিং যদি, এর ওয়েবসাইটের নাম কি স্যার? ফ্রি হোস্টিং দিয়ে স্যার একদম। আচ্ছা, করি। ফ্রি ওয়েব হোস্টিং এন্ড ডোমেইন, দেখেন দুইটা দিলেও তো আসা, দিলেও তো আসার কথা। এটা ব্রিং, আমি ব্রিং থেকে যাব গুগলে, ব্রিং থেকে গুগল দেব আমি আগে। এটা গুগল। আমি যদি দুইটা জিরো দেই, WEBHOST, অনলাইন ফ্রি হোস্টিং ওয়েব হোস্টিং, দেখেন
3টা জিরো আমাকে সাজেস্ট করে দিছে সে। স্যার তখন আপনি এটাতে ঢুকছেন বিদায় 3টা জিরোর সাইডটা দেখাচ্ছে স্যার, আপনি না, যদি না এটাও ঢুকতেন হতে তাহলে পারে, দেখাইতো না। এটাও হতে পারে। তো আমি এগুলোতে ঢুকছে দেখি যে 25 ইউরো 20 ইউরো ডলার ডলার সব। এই ঝামেলা কার মধ্যে কি ঢুকে রাখছে, এটা মনে হয় হ্যাঁ www.webhost.com। এই যে এটা একটা ফ্রি হোস্টিং, ওয়েব হোস্টিং এন্ড ডোমেইন। এখানে সাইন ইন কইরা নিবেন, কিনতে চাইলে কিনতেও পারে। তবে ফ্রি 1 বছরের জন্য দিলে নিচে একটা ওয়েব হোস্ট নামে একটা সুন্দর ছোট করে লোগো দেয় ওরা। এই যে এই লোগোটা এইখানে উঠে থাকবে, আপনার সাইট যতই হোক সাইটের উপরে এই লোগোটা থাকবেই। আবার এই ডোমেইনটা চেঞ্জ করে ফ্রিনোম নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে ফ্রি ডোমেইন দেয়। তো ওই ডোমেইনটা এই ডোমেইনের উপর পার করে দিতে পারেন। তখন দেখাবে না স্যার এটা? হ্যাঁ, তখন তো আপনার হোস্টিংটা কি, এই হোস্টিং ওই ডোমেইনটা পার করবেন। আমি অনেক আগে একটা নিয়েছিলাম, অবশ্য আমার হোস্টিংটা হচ্ছে প্রিমিয়াম, কিন্তু ডোমেইনটা মনে হয় নাই, চলে গেছে, অনেক আগের ছিল তো এই যে নাই। স্যার হোস্টিং যদি নাই হয়ে গেছে তাহলে স্যার হ্যাঁ হোস্টিং রিনিউ না করলে তো হোস্টিং কেটে দেয় না স্যার? হ্যাঁ, হোস্টিং 1 বছরের জন্য ছিল তো, আমি 2 বছর আগে প্রায় করছিলাম, 2 না 3 বছর আগে। আমার একটা কাজ রাখছিলাম এমনি হুদাই, মানে এটা শেখার জন্য। তো আপনি এখানে যাবেন, গিয়ে হচ্ছে একটু সাইন ইন করে নিলেন, হয়ে যাবে আপনার। আর এই সম্বন্ধে ইউটিউবে ভিডিও আছে, একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। ওকে, যাই হোক, কারো প্রেজেন্টটা বাকি আছে? জি স্যার, ওই আমার